অসম্ভব। এই স্টুপিড মেয়েটাকে কোনো রকম হেল্প আমি করতে পারবো না। তোমার এত মায়া হলে তুমি সাহায্য করো। মিস্টার জসিম কটমট করে চাইলেন ছেলের পানে। ছেলেটা এত তেরা আর অসভ্য কেন হলো তিনি বুঝে উঠতে পারেন না। কই, তাদের বংশের কেউই তেমন ছিল না। এমন ভুলাভালা মা বাবার ছেলেটা এত ঘাটতারা কেমন করে হলো। তুমি এই মুহূর্তে যদি মেয়েটাকে সাহায্য না করো তবে আমি তোমাকে আজ বাড়ি থেকে বের হতেই দিব না। আমিও দেখি কিভাবে আটকে রাখো। তোমাকে বিয়ে করিয়ে দেব একদম। তখন নিজে আটকে থাকবে বেয়াদব ছেলে। বাবার কথায় এবার রাগ মাথায় উঠে যাচ্ছে জিদানের। এমন কথা পেঁচিয়ে নিয়েছে কেন এই স্টুপিড মেয়েটার সামনে। দাও দেখি কোন মেয়ের সাহস হয় এই জিদান নওয়াফকে বিয়ে করার। রাস্তা থেকে যে কোনো মেয়েকে ধরে তোমার গলায় ঝুলিয়ে দেব কিন্তু। জিদান এবার শয়তানি হাসিয়ে হাসলো। বাবার দিকে তাকিয়ে বলল, সি বাবা, আম্মুর কাছে গিয়ে আজকেই বলবো তার হাজব্যান্ড রাস্তার মেয়েদের ধরে নাকি বিয়ে করবে আর একটা। আক্কেল গুমুর অবস্থা মিস্টার জসিমের। অসভ্য ছেলে এসব বলে কি? তার সংসারে আগুন জ্বালানোর পরিকল্পনা করেছে তারই ছেলে। অসভ্য বেয়াদব। তোমাকে বিয়ে দেব বললাম। ওই তো তোমার আরেকটা বিয়ে করার ইচ্ছে জেগেছে, বলতে পারছো না, তাই তো আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছ। থাপ্পড়ে সোজা করে ফেলবো বেয়াদব ছেলে, আমি সিরিয়াস। আকাশের অবস্থা দেখো, এখনই বৃষ্টি নামবে বোধহয়। মেয়েটাকে সাহায্য করো দ্রুত। এবার বিরক্ত হলো জিদান। বললাম না এই স্টুপিডকে আমি কোনো হেল্প করতে পারবো না। বেশ তো, আমি এই রাস্তায় বসছি, যতক্ষণ তুমি সাহায্য করবে না আমি ওখান থেকে উঠব না। জিদানের এসব ঢঙে পাত্তা দিল না। চেনা আছে তার বাবাকে, একটু পড়ে নিজেই উঠে আসবেন ভদ্রলোক। কিন্তু না, জিদানের ধারণাকে ভুল প্রমাণ করে তিনি সেখানেই বসে রইলেন। মিনিট 10 পার হয়ে গেল। জিদান আশেপাশে তাকিয়ে দেখল মানুষ কেমন করে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবাও এই ময়লা রাস্তায় বসে আছে আর ওই ব্যাককুল স্টুপিড মেয়েটা হা করে একবার তার বাবার দিকে তাকাচ্ছে তো একবার তার দিকে। সে না তাকিয়ে যদি নিজে নিজেই সবজিগুলো তুলে নিত তাহলে আর এত কাহিনী হতো না। ইতিমধ্যে অন্তরিক্ষ চিরে ইলশেগুড়ি ছুঁয়ে দিচ্ছে ধরিত্রী। তা দেখে জিদান আর জেদ দেখাতে পারল না। রাস্তায় বসে থাকা পিতাকে শক্ত কণ্ঠে বলল, সাহায্য করছি ওই ননসেন্স স্টুপিডকে, আপনি দয়া করে রাস্তা থেকে উঠে আপনার পুত্রকে ধন্য করুন। মিস্টার জসিম এবার দাঁত কপাটি বের করে ছেলের দিকে তাকিয়ে ক্লোজ আপ মার্কা হাসি দিল। বৃষ্টি পড়ছে, তুমি গিয়ে বাকি বাজার করো, আমি হেল্প করছি স্টুপিডকে। পুত্র মহাশয়, সেটি তো হচ্ছে না। আমি গেলে যদি আপনি মেয়েটাকে ফেলে হনহন করে চলে যান। আচ্ছা তবে ভিজতে থাকো বৃষ্টিতে, আমার কি। বলে রোশনির দিকে এগিয়ে গেল জিদান। জিদানকে এগিয়ে আসতে দেখে যেন রোশনির ধ্যান ফিরল। সে তড়িঘড়ি করে নিচে পড়ে থাকা সবজি উঠাতে লাগলো। জিদানও কোনো কথা না বলে রোশনিকে হেল্প করতে লাগলো। আমি পারবো, কোনো হেল্প লাগবে না, মিনমিনে গলায় বলল রোশনি। স্টপ ইওর মাউথ স্টুপিড। এমন ঝড়ে ধমক শুনে রোশনির প্রাণ পাখিটা যেন উড়তে উড়তে ফিরে এলো ধরণীতে। দুইজন পাশ থেকে সবজি নিয়ে মধ্যে রাখা বাজারের ব্যাগে ভরতে নিল। অমনি রোশনির মাথা জোরে গিয়ে বাড়ি লাগলো জিদানের মাথার সাথে। ব্যথা অনুভব করবে কি, পরবর্তী কাণ্ড কি হতে পারে ভেবেই আতঙ্কে ওর গলা শুকিয়ে এলো। সে ভয়ে ভয়ে তাকালো জিদানের দিকে। জিদান অগ্নির চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রোশনি বিড়বিড় করে বলল, ধরণী তুমি দ্বিধা হও, আমি ঢুকে যাই। নিকোষ কালো আধারে ছেয়ে আছে রজনী। বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ তরঙ্গ খেলা করছে যেন। বাতাসের দাপটে জানালার কাছে বৃষ্টির পরশ ছুঁয়ে যাচ্ছে। রাত 1টায় নিজ কক্ষে ফিরল সিহান। কক্ষটি তমসাচ্ছন্ন হয়ে আছে। যে বৈদ্যুতিক বাল্বটি জ্বালিয়ে দিল সে। তারপর রুমের দরজাটা লক করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে রাখল। হাত থেকে খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল ওয়েডমার পিগে ব্র্যান্ডেড রয়্যাল ওকে ঘড়ি। ড্রেসিং টেবিলের সামনে আয়নার পানে চেয়ে পাঞ্জাবির বুকের কাজটায় 2টো বোতাম খুলে দিল সিহান। এই বৃষ্টির মধ্যেও ঠান্ডা লাগছে না তার, উল্টো গরম লাগছে। নানান ভাবনার মধ্যেই পায়ের কাছে অনুভব হলো নরম তুলতুলে কিছুর। সেটা অনুভব হতেই সিয়ানের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। তারপর মুখটাকে স্বাভাবিক করে বলল, স্নুগি।
এখন একদম কাছে ঘেসবি না, আমি বাইরে থেকে এসেছি, শরীরে জীবাণু লেগে আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তোকে কোলে নেব। বোবা প্রাণীটি কি বুঝলো সিয়ান ফাহানের কথা? বুঝলো বোধহয়, অভিমানে চলে গেল সিহানের পায়ের কাছ থেকে। সিহান সেদিকে তাকিয়ে আবার কিছুটা জোরেই হেসে দিল। এরপর আলমারি থেকে একটা কালো ট্রাউজার আর সাদা টি শার্ট নিয়ে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো সিহান। টাওয়ালটাকে বিছানায় ঢিল দিয়ে ফেলেই বিছানার কাছে এসে হাঁটু করে বসল নিচে। দুই হাতের আজলায় তুলে নিল স্নুগি নামক বিড়ালটাকে। বিড়ালটিও যেন অভিমান করেছে সিহান ফানের সাথে, মিউ মিউ করে খামচি দেওয়ার চেষ্টা করছে তাকে। হয়েছে তো স্নুগি, আর দুষ্টুমি করলে কিন্তু আমি তোকে বারান্দায় রেখে আসব। এবারও বোধহয় বিড়ালটি বুঝে নিল মালিকের কথা। ওই কথার পরপরই শান্ত হয়ে গেল বিড়ালটি। সিহান আদুরে ভঙ্গিতে বিড়ালটির পিঠে হাত বুলিয়ে আদর করে দিল। তারপর বিড়ালটিকে কাঁধে নিয়ে কক্ষ ত্যাগ করতে নিল। অমনি ওর ফোন বেজে উঠল। রাতের বেলা আবার কে ফোন দিল ভেবেই বিরক্ত হলো সিহান। ফোন হাতে নিয়ে দেখল আহিল কল করেছে। সে কল ধরার পর তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আহিল বলতে লাগলো, শোন, মেয়েটার নাম পরিচয় জোগাড় করে ফেলেছি। তোকে জোগাড় করতেই তো বলেছি। হ্যাঁ, মেয়েটার নাম আনভিশা মিহজা। এবার সিহান বিরক্ত হলো। বিরক্তিতে কপাল কুঁচকে আহিলকে গালি দিল, শালা, তোকে আমি নাম বলতে বলেছি? নাম তো তোর থেকেও আগে আমি জানি, পরেরটুকু বল। এই জন্য কারোর ভালো করতে নেই, তোর উপকার করছি, কোথায় কৃতজ্ঞতা প্রকাশ করবি তা না, উল্টো গালি দিচ্ছিস। যা, তোকে আর ওই মেয়ের ব্যাপারে কিচ্ছু জানাবো না। ন্যাকামো বন্ধ না করলে এই মুহূর্তে তোর বাসায় গিয়ে তোকে কেলিয়ে আসবো আহিল। আর তুই তো জানিস সিয়ান ফান যা বলে তা করেই ছাড়ে। ন্যাকামো করা মেয়েলি স্বভাব, এটা তুই আয়ত্ত করলি কেমনে শালা হাফ লেডিস? কি সিহানের বাচ্চা তুই কি বাকিটুকু বলবি নাকি আমার আসতে হবে? এবার আহিল ভয়ে শুকনো ঢোক গিলল। এরপর ঘর করে বলে দিল, মেয়েটির বাবা নেই, মা বড় করেছে। আগের বছরে এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন দুই বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। আর বাকিটুকু শুনে সিহানের অধর কোণে রহস্যময় হাসি খেলে গেল। সে কল কেটে দিয়ে স্নুগি নামক বিড়ালটির পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, স্নুগি, তুই জানলে অবাক হবি, আমি এক বিউটিফুল লেডির দেখা পেয়েছি। ওই আলোর বাচ্চা, পপকর্ন ভাজতে কতক্ষণ লাগে তোর? কথা শেষ হওয়ার পরপরই তাজরিনের মুখের সামনে ঠাস করে পপকর্নের বাটিটা রাখলো রোশনি। নেখা, পপকর্ন বসিয়ে বলবো? পপকর্ন তুমি ভাজি হয়ে যাও, সাথে সাথেই তো হয়ে যাবে, তাই না? তাজরিন দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, তুই বললেই তো হয়ে যেতেও পারে। রোশনি এবার চিৎকার করে ডাকলো আনভিশাকে, আনভি, তুই আসবি? এই তাজের বাচ্চা আমাকে নিয়ে খিল্লি উড়াচ্ছে। এই, তোদের খেয়ে আর কোনো কাজ নেই? রাত বাজতে চললো 2টা, আর তোরা দুটো এই রাতে বসে বসে মুভি দেখবি? পড়াশোনা নেই? রাত জেগে পড়তেও তো পারিস। শোন আনভি ডার্লিং, ওসব পড়াশোনা যত কম করা যায় ততই ভালো। আর আমরা দুজন না, আমাদের সাথে এখন আপনিও মুভি দেখবেন ম্যাডাম? তাজরিনের কথা শুনে রোশনি কোনা চোখে তাকালো তাজরিনের দিকে। এরপর বলল, এই তাজ, তুই এসব কি ডাকিস আনভিকে? ভালোভাবে ডাকা যায় না? এই, আমার বান্ধবীকে আমি ডার্লিং ডাকবো, বেবি ডাকবো, যা খুশি ডাকবো, তাতে তোর কি? কেমন শোনায় সব ডাক? তোরা দুটো থামবি নাকি? থামবো যদি তুই আমাদের সাথে মুভি দেখতে জয়েন হস তবেই। এসব কি ধরনের বাচ্চামো তাজ? আয় না আনভি প্লিজ। রোশনির ইমোশনাল হয়ে বলা কথা শুনে এবার আনভিশা কটমট করে তাকালো রোশনির দিকে। এই, সবসময় তুই ইমোশনাল হয়ে যাস কেন? নেকুরানি খালি কাঁদে। থাক আনভি, কিছু বলিস না, কিছু বললে উনি কেঁদে দিবে। তাদের বাচ্চা, তোর চুল ছিঁড়ে ফেলবো আমি। হয়েছে, থাম, তোরা আসছি আমি। আনভিশার সম্মতি পেয়ে দুই বান্ধবী খুশিতে বাগবাগুম হয়ে গেল। তাজরিন বলল, চল ভূতের মুভি দেখি। এই না, ভূতের মুভি না প্লিজ। রোশনির এরূপ কথায় দুই বান্ধবী উচ্চস্বরে হেসে দিল। মেয়েটা ভীষণ ভয় কাতুরে। না, চল ভূতের মুভি দেখব। রোশনিকে নিয়ে জোর করে দুই বান্ধবী বসলো ভূতের মুভি দেখতে। মুভি দেখা শেষে রোশনি আনভিশার পেছনে পেছনে ঘুরছে। কি সমস্যা? ঘুমাতে যা, এমন বিড়ালের মতো ঘুরঘুর করছিস কেন? আনভি, আজ আমি তোর সাথে ঘুমাই প্লিজ। এবার আর আনভিশা হাসি ধরে রাখতে পারলো না, হা হা করে হেসে দিল। হাসতে হাসতেই বলল,
আচ্ছা আয়। এ আনভি, এ আলোর বাচ্চা একা কেন ঘুমাবে তোর সাথে? আমিও ঘুমাবো। কেন? তুই কেন ঘুমাবি? তুই না মহিষী নারী? রোশনি এমন কথায় চোখ কটমট করে তাকালো তাজরিন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে আনভিসা বলল, আচ্ছা বাবা, তোর দুটোই ঘুমাবি, আয়। তাজরিন, হাত পা সাবধানে রাখবি, ঘুমালে তোর হুঁশ থাকে না, ওকে। তিনজনে শুয়ে পড়লো, তবে হাত পা সাবধানে রাখবে বললেও তাজরিন করলো তার উল্টোটা। মাথা ওদের পায়ের দিকে দিয়ে পা দুটো তুলে দিল রোশনির পেটের ওপর, আর হাত খাটবে নিচে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু এহেন অবস্থা দেখতে পেল না কেউ, সবাই ঘুমে বিভোর। আনভিসা এসেছে স্টুডেন্টের বাসায় পড়াতে। রাদাফ নামের একটা ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে। এত দুষ্টু ছেলে দুটো দেখেনি আনভিসা। তবে এই ছেলে যদি হয় বুনো ওল, আনভিসাও তবে বাঘা তেঁতুল। কাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা বেশ ভালোভাবেই জানা আছে আনভিসার। প্রথম প্রথম যখন এই অসম্ভব দুষ্টু ছেলেটাকেও পড়াতে এসেছিল, তখন বেশ হ্যাপায় পড়তে হয়েছিল আনভিসাকে। পরে ধীরে ধীরে পরিস্থিতি আনভিসার নিয়ন্ত্রণে চলে আসে। এখন আনভিসাকে দেখলে অতি দুষ্ট ছেলেটা ভদ্র মতন হয়ে থাকে। যদিও পড়াশোনায় ছেলেটা বেশ ভালো, তবে দুষ্টুমিতে সেরা। এখনও সামান্যতম লাই পেলেও দুষ্টুমি করতে ভুলে না এই ছেলে। রাদাফ, তোমার স্কুলের অঙ্ক খাতাটা এগিয়ে দাও। রাদাফ ছেলেটা আমতা আমতা করে বলল, ম্যাম, আপনি তো আমাকে বাসায় খাতায় অঙ্ক করতে দিয়েছিলেন, আমি এটাতেই তো করেছি, স্কুলেরটা দিয়ে কি করবেন? দিতে বলেছি, দাও। স্কুলে তোমার পঞ্চম অধ্যায় করা ছিল বললে, আমারও তো দেখতে হবে কেমন করতে পেরেছো তুমি, দাও খাতাটা। আমি আবার এটাতে করে দেখাচ্ছি ম্যাম। কেন, স্কুলের খাতাটা দিতে প্রবলেম কি তোমার? উইল ইউ গিভ ইট অর নট? দিচ্ছি ম্যাম। কাপা কাপা হাতে স্কুলের অঙ্ক খাতাটা আনভিসার দিকে বাড়িয়ে দিল রাদাফ। আনভিসা ভুরু কুচকে খাতাটা নিল। সে ভাবলো হয়তো রাদাফ স্কুলে গিয়ে অঙ্কটি পারেনি, তাই এমন ভয় পাচ্ছে, কিন্তু খাতা খুলে দেখে অঙ্ক পেরেছে রাদাফ। এবার আনভিসার সন্দেহ হলো, অঙ্ক যদি পেরেই থাকে তবে ভয় কেন পাচ্ছে। খাতাটা ভালোভাবে দেখে একদম প্রথম পেজে গেল। এবার আনভিসার চক্ষু চড়ক গাছ। খাতার একদম উপরের দিকে বড় করে লেখা রাদাফ প্লাস অহনা। আবার তার একটু নিচে এই লেখা রাদাফ লাভস অহনা। এটা দেখে আনভিসা হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। সে মুখটাকে গম্ভীর করে রাদাফকে জিজ্ঞেস করলো, অহনাকে রাদাফ? আমার ক্লাসমেট ম্যাম। আনভিসা খাতাটা রাদাফের দিকে ধরে বলল, এসব কি ম্যাম? মানে এমনি একটা ফ্রেন্ড দুষ্টুমি করে লিখে দিয়েছে এসব। কিন্তু এটা তো তোমার হাতের লেখা। এবার রাদাফের মুখটা হয়ে গেল ধরা পড়া চোরের মতো। আনভিসা কিছুটা দুষ্টুমির ছলে বলল, কি হয় তোমার মেয়েটা গার্লফ্রেন্ড? আনভিসার মুখবয়বের পরিবর্তন দেখে রাদাফও যেন সাহস পেল। লজ্জা মুখ করে বলল, আনভিসার কপালে হাত। কি দিন আসলো বাচ্চারাও প্রেম করে, নিজেই নিজেকে বিড়বিড় করে বলল আনভিসা, তোর উচিত কচু গাছের সাথে ঝুলে যাওয়া। আবার মুখটাকে খানিকটা সিরিয়াস করে রাদাফকে শুধালো, তোমার বয়স কত? 10 বছর ম্যাম। বাহ, 10 বছরের বাচ্চা করছে প্রেম, যুগ কোথায় এসে দাঁড়ালো? ম্যাম, অহনাকে আমার অনেক ভালো লাগে, ও অনেক সুন্দর, কি সুন্দর করে হেসে হেসে আমার সাথে কথা বলে। ম্যাম, আপনি যদি ওকে একবার দেখতেন আপনার ভালো লাগতো। এটা এসবের বয়স না রাদাফ, পড়াশোনায় মন দাও। ম্যাম, পড়াশোনা আমার মাথায় আছে, কিন্তু মনটা তো অহনার কাছে। এই বয়সে এসব কি রাদাফ? তোমার আম্মুর কাছে বলবো। না ম্যাম, আম্মুকে বলবেন না। মন দিয়ে পড়াশোনা করো তাহলে। এটা বয়স, এসবের বয়স না, পিচ্চি বাচ্চা, অকালপক্ষ কোথাকার। পাঞ্চি বানু উড়তি ফিরো মাস্ত গাগান মেয়ে। রোশনি আইসক্রিম খাচ্ছে আর গুনগুন করতে করতে মনের সুখে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। এক হাতে আইসক্রিম, অন্য হাতে অনেকগুলো অ্যাসাইনমেন্টের কাগজ। সে ভার্সিটি থেকে ফটোকপির দোকানে গিয়েছিল, সবগুলো ফটোকপি করে একটা আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে হেলে দুলে যাচ্ছে। হুট করে কারোর সাথে ধাক্কা খেলো, ফলে হাতে থাকা কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে গেল। তার হাতে থাকা আইসক্রিমটু লেগে গেল সামনে থাকা লোকটির শার্টে। সেও পড়ে যেতে নিল, তবে তার একটি হস্ত আঁকড়ে ধরে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল সামনে থাকা লোকটি। রোশনি নিজেকে সামলে তাকালো লোকটির দিকে। তাকে সে চমকে উঠল। তার কপালে কি শনির দশা লেগেছে নাকি?
সবসময় কেন এই লোকের সাথে ধাক্কা খেতে হয় তার? সে ভয়ে ভয়ে একটু হাসার চেষ্টা করে লোকটিকে বলল, সরি। জিদান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটির দিকে। এই নিয়ে 3 বার দেখা মেয়েটির সাথে, আর 3 বারই ধাক্কা। অসহ্যকর মেয়ে একটা। স্টুপিড গার্ল, তুমি চোখের ডাক্তার দেখাও ভালো। এই চশমা দিয়ে হচ্ছে না, দরকার পড়লে ডাবল চশমা পরো। আনবেরেবল গার্ল। রোশনি ভেবাচাকা খেয়ে গেল, ভাবল মানুষ ডাবল চশমা কিভাবে পরে। সে তো দেখেনি কাউকে ডাবল চশমা পরতে। আর কি বলল ওকে? আনবেয়ারেবল গার্ল। সে অসহ্যকর মেয়ে। লোকটিকে কড়া কিছু কথা শোনাতে উদ্যত হলো রোশনি, কিন্তু লোকটির শার্টের দিকে তাকাতেই সেই ইচ্ছেটাকে নিয়ে গিলে নিল সে। ভয় শুকনো ঢোক গিলল। রোশনির দৃষ্টি পরখ করে নিজের শার্টের দিকে তাকালো জিদান। অমনি মেজাজ চড়ে গেল ওর। শার্টে কমলা রঙের আইসক্রিমের দাগ বসে গিয়েছে। সাদা হওয়ায় দাগটা স্পষ্টভাবে ফুটে আছে। হে ইউ, এটা কি করলে তুমি স্টুপিড? রোশনি মুখটাকে কাঁদো কাঁদো করে এক নাগারে বলে ফেলল, সরি, আমি দেখিনি। আইসক্রিমের দাগ পড়ে যাবে বুঝিনি, অনেক সরি। আপনার শার্টটা দিন, আমি ধুয়ে পরিষ্কার করে দিব, সত্যি বলছি। রোশনিকে অবাক করে দিয়ে রোশনি বলার সাথে সাথে পরিধেয় শার্টটা খুলে রোশনির মুখে ছুঁড়ে মারল জিদান। শার্টটা মুখের ওপর পড়তেই কড়া স্মেল পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করলো রোশনির। সে মুখ থেকে শার্টটা সরিয়ে জিদানের দিকে চাইল। শার্টের নিচে টি শার্ট পরা ছিল বলে রক্ষা। এই শার্ট ধুয়ে একদম নতুনের মতো করে আমায় ফেরত দিবে। যদি একটু দাগও পায় তবে তোমার খবর আছে স্টুপিড। হ্যাঁ, একদম নতুন বানিয়ে দেবো দেখবেন। আনবেয়ারেবল গার্ল কোথাকার। বলে জিদান হেঁটে রোশনির দৃষ্টিসীমার বাইরে চলে গেল। রোশনি দ্রুত নিচ থেকে কাগজগুলো উঠে নিলে জিদানকে বকবক করতে আসছে নবাবের বংশধর। তার শার্ট নাকি আমি ধুয়ে দেব? বেটা, আমার না হয় চোখে প্রবলেম, তোর চোখে কি ছানি পড়েছে? আমি না হয় দেখিনি, তুই তো দেখতে পারতি। আর কথায় কথায় স্টুপিড বেটা খচ্চর। তুই স্টুপিড, তোর ভবিষ্যৎ বউ স্টুপিড। আজ আবার বলে আনবেয়ারেবল গার্ল। তা আমি যখন এত অসহ্য, তাহলে আমার হাতে ধোয়া শার্ট তুই পরবি কেন? গোমরা মুখে ইঁদুর কোথাকার। তারপর দৃষ্টি গেল নিচে পড়ে থাকা আইসক্রিমের দিকে, যেটা এতক্ষণে গলে পানি হয়ে গিয়েছে। আমার স্বাদের আইসক্রিমটাও খেতে পারলাম না ওই বজ্জাত ব্যাটার জন্য। তোর কপালে বউ জুটবে না রে গোমরা মুখ ইঁদুর। জুটলে এমন বউ জুটবে যে তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এই রে, এই খচ্চর ব্যাটার শার্ট তো ধুয়ে দেবো বলে দিলাম, কিন্তু এটা ধুয়ে ফেরত দেবো কিভাবে? ধ্যাত, রোশনি তোর মাথায় কিছুই থাকে না। লোকটা থাকাকালীন জিজ্ঞেস করার দরকার ছিল তোর। যদিও জিদান চলে গিয়েছে, তবুও রোশনি এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে জিদানকে খুঁজলো, কিন্তু একবারও দেখা পায় না। কিন্তু না, ওই গোমরামুখ ইঁদুরের টিকিটিও দেখতে পেল না রোশনি। বেটা খচ্চর, তুই আসলে ইঁদুর মুখ। শার্ট ধুতে বলে হাওয়া জিদানকে বকতে বকতে রোশনি কাগজগুলো উঠিয়ে নিল। আকাশের অবস্থা ভালো না, এখনই বোধ হয় বৃষ্টি নামবে। সে তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলো। রাদাবকে পরিয়ে দ্রুত কদমে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিল আনভিশা। এখান থেকে বাস ধরে তাকে যেতে হবে তাদের বাসার দিকের বাস স্ট্যান্ডে। সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট গেলেই বাসা। রাদাবদের বাসাটা তার ভার্সিটি এবং বাসার ঠিক উল্টো দিকে। যদিও অনেক দূরের পথ হয়ে যায়, তবুও এই টিউশনটা হাতছাড়া করতে পারবে না আনভিশা। সে এখান থেকে বেশ ভালো টাকা বেতন পায়। এটা ছেড়ে দিলে তাকে নিজের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হবে। তো এখানে আসা যাওয়া কষ্ট হয়ে গেলেও এই টিউশনটা কোনোভাবে হাতছাড়া করতে পারবে না আনভিশা। আকাশের অবস্থা বেগতিক, যখন তখন ঝুমঝুমিয়ে বর্ষণ শুরু হতে পারে। আনভিশা তাড়াতাড়ি পা চালালো, কিন্তু শেষ রক্ষা হলো না। বাস স্ট্যান্ডের নিকটে যেতেই তীব্র বর্ষণ শুরু হলো। আনভিশা ভিজে গেল অনেকটা। কোনো রকম দৌড়ে সে বাস স্টপে পৌঁছল। স্টপেজে অবস্থানরত ছাউনির নিচে আশ্রয় নিল সে। অপেক্ষায় রইল বাসের, কিন্তু চারপাশ শুনশান নীরবতায় ছেয়ে আছে। কেবল শোনা যাচ্ছে রিমঝিম ছন্দ তুলে বৃষ্টি পড়ার শব্দ। এই তীব্র বর্ষণের ভিতর যানবাহন তো দূরের কথা, একটি প্রাণীও দেখা পাওয়া যাচ্ছে না। আনভিশা সাহসী এবং আত্মবিশ্বাসী মেয়ে হলেও এহেন পরিস্থিতিতে তার কেমন ভয় ভয় লাগছে। যতই হোক, দিন শেষে সে একটা মেয়ে, একা নীরব। এই রাস্তায় কোনো বিপদ আপদ হলে সে নিজেকে রক্ষা করতে কতটুকু সার্থক হবে তা জানা নেই।
তার চলার পথটা ধূলিধূসর। জীবনটা খুব একটা সহজ নয় বলেই সে আত্মরক্ষা করতে শিখেছে। কিন্তু সব পরিস্থিতিতে আত্মরক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে ভীষণ ভয় জেঁকে ধরে থাকে, তবে সেটা সে প্রকাশ করে না। প্রকাশ করলে যে বিপদ। নানান ভাবনায় বুঁদ হয়ে সামনের দিকে দৃষ্টি স্থাপন করে আছে আনভিশা। এই বাস স্টপটার এক অনন্য দিক আছে। বাস স্টপটার রাস্তার ওপাশে বিশাল বড় বটবৃক্ষের ন্যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি কাঠ গোলাপের গাছ, যেটা এখন অজস্র কাঠ গোলাপের মেলবন্ধনে সেজে আছে। এ অতি সুন্দর বৃক্ষটির পানে আনভিশা যতবার তাকায় ততবারই যেন মুগ্ধতায় ছেয়ে যায় তার দুটি নয়ন। এই পুষ্পরাজিগুলো কি সুন্দর, শুভ্র, কোমল, অথচ কত গভীরভাবে মুগ্ধতার পরশ এঁকে দেয় নয়ন যুগলে। তীব্র বর্ষণের দরুন দু একটি ফুল নীরব ভূমিতে ঝরে পড়ল। সবটাই মুগ্ধ চোখে পরখ করছে আনভিশা। এই যে তীব্র বর্ষণ হচ্ছে, এজন্য বর্ষণ নয়, বরং জলধারার নৃত্য। হুট করে সব কিছু এতটা মুগ্ধ কেন লাগছে তাকে বুঝতে পারল না আনভিশা। তার সহস্র ভাবনার মধ্যেই রাস্তাটায় একটি গাড়ি এসে থামল। আনভিশার চোখ ছোট ছোট করে পরখ করলো গাড়িটিকে। ব্ল্যাক কালারের গাড়িটির ভিতরে কে বা কারা বসে আছে তা বাইরে থেকে দেখা যাচ্ছে না। বোধহয় টি-টেন্ট গ্লাস লাগানো গাড়িটিতে। প্রায় 10 মিনিট যাবত গাড়িটি এভাবেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির বেগ বেড়ে হয়েছে দ্বিগুণ, যার দরুন বাইরে থেকে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে আনভিশাকেও। বৃষ্টির সাথে বাতাস তো আছে। আনভিশার হঠাৎ মনে হলো হয়তো অতিরিক্ত বর্ষণের জন্য গাড়িটি নিজ গন্তব্যে এগোতে পারছে না। যাকগে, সেসব নিয়ে তার কাজ নেই। তার চিন্তার বিষয় হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, অথচ কোনো রাস্তায় যানবাহন তো দূরের কথা, কাকপক্ষীটিও নেই। শুধু সামনে দাঁড়ানো গাড়িটি ছাড়া এবার আনভিশা বাসায় কিভাবে পৌঁছাবে। তার ভাবনার মধ্যেই গাড়িটির দরজা খুলে গেল এবং সেখান থেকে একটি আগন্তুক তার দিকে এগিয়ে আসছে। আগন্তুকটির হাতে কালো রঙের একটি ছাতা, যার দরুন মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগের কেটে যাওয়া ভয়টা যেন এবার দ্বিগুণ বেগে দানা বাঁধতে লাগলো আনভিশার মনে। কে আগন্তুক? তার কোনো ক্ষতি করবে না তো? মিস আনভিশা মিহিজা, আপনি বৃষ্টিতে একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? গম্ভীর পুরুষালী কণ্ঠে ভাবনার সুতো কেটে গিয়ে একরাশ কৌতূহল এসে জমা হলো আনভিশার অক্ষি যুগলে। আগন্তুকটি তাকে চিনে, তার নাম জানে? কে ব্যক্তি? আগন্তুকটির কণ্ঠস্বরটাও তার নিকট খানিকটা পরিচিত ঠেকল। স্টপেজের ছাউনির নিচে এসে হাতে থাকা ছাতাটি বন্ধ করে দিল আগন্তুক। তারপর বা হাত দ্বারা মাথার চুল ঝাড়তে ঝাড়তে আনভিশার পানে চাইল লোকটি। শুভ্র পাঞ্জাবি পরিহিত সুদর্শন লোকটিকে দেখে আনভিশা খানিকটা চমকে উঠল। আপনি এখানে কেন? আনভিশার এহেন প্রশ্ন শুনে আনভিশার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো সিহান। তার এমনতর দৃষ্টি দেখে আনভিশা আগের করা প্রশ্নটি সংশোধন করে বলল, না মানে এই সময় আপনি এখানে কেন স্যার? আনভিশার মুখে স্যার শুনে কেমন করে যেন তাকালো সিহান। অতঃপর বলল, আপনি ওর স্টুডেন্ট? না। আমি আপনার ভার্সিটির টিচার? না। দেন হোয়াই ডিড ইউ কল মি স্যার? শুনেছিলাম আপনি আমাদের ভার্সিটির ভিপি হলেও ভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট, তাই স্যার বললাম। নেক্সট টাইম স্যার বলে সম্বোধন করবেন না, শুনতে উইয়ার্ড লাগে। ওকে। এরপর কিছুক্ষণ নীরবতা চলল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সিহান প্রশ্ন করলো, এত বৃষ্টির মাঝে এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এই জায়গাটা এই মুহূর্তে মোটেও সেফ নয় আপনার জন্য। বাসের জন্য অপেক্ষা করছি। সেফ না হলেও কিছুই করার নেই। এখান থেকে বের হলে বৃষ্টিতে ভিজতে হবে, আর না হলে কোনো বাস কিংবা সিএনজির জন্য অপেক্ষা করতে হবে। এই মুষলধারে বৃষ্টিতে বাস কিংবা সিএনজি কোনোটাই পাবেন না আপনি। অপেক্ষা করে লাভ নেই। লাভ না থাকলেও কিছুই করার নেই। বাসা এখান থেকে কাছে হলেও একটু হেঁটে যাওয়ার ব্যাপার ছিল না, কিন্তু এখান থেকে বাসার দূরত্ব অনেক। এতটা দীর্ঘ পথ এই ঝড় বৃষ্টিতে পায়ে হেঁটে ভিজে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। সিহান আর কোনো প্রত্যুত্তর করল না। অপেক্ষা করলো বৃষ্টি থামার, কিন্তু বৃষ্টিও যেন পণ করেছে থামবে না। দিনের আলো ফুরিয়ে ধরণী তমসাচ্ছন্ন হয়ে এলো, তবু বৃষ্টি থামার নামগন্ধ নেই। বৃষ্টির নরম ছোঁয়ায় শহর যেন আজ হারিয়ে গেল কোনো বিস্মৃত স্মৃতির আড়ালে।
আনভিশা হাত ঘড়িটার সময় দেখে নিল, সন্ধ্যা 7টা বাজতে চলল, কিন্তু বৃষ্টি থামছেই না। আর চোখে একবার পাশে দেখে নিল, বুঝতে পারল না সিয়ান ফায়ানের এখানে দাঁড়িয়ে থাকার কারণ। তার সাথে তো নিজস্ব গাড়িও আছে, তবুও কেন লোকটা দাঁড়িয়ে? সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসায় না যেতে পারলে পরে দেরি হয়ে যাবে। ওদিকে তাজ আর আলো নিশ্চয়ই চিন্তা করছে। সে ব্যাগ থেকে সেলফোনটা বের করে আরেকবার দেখে নিল, না, খুলছে না, ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। বলে না, বিপদ যখন আসে চারদিক থেকে একসাথে আসে। বৃষ্টির বেগ খানিকটা কমে এলো, তবে এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু এখান থেকে আনভিশার বাসা অবধি হেঁটে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ভাবনার মধ্যে আনভিশা খেয়াল করলো পাশে দাঁড়ানো লোকটা চলে যাচ্ছে, অর্থাৎ সিহান ফায়ান গাড়ির দিকে অগ্রসর হচ্ছে। আনভিশার মনে এবার খানিকটা আশঙ্কা জমল। লোকটাকে না চিনল, একদিনের দেখাতে খারাপ মনে হয়নি। এতক্ষণ এখানে দাঁড়িয়েই ছিল। আনভিশার অজান্তে মনের কোথাও স্বস্তি মিলেছিল। অন্তত এই ভয় ছিল না আজেবাজে কোনো কিছু যদি না হয়। এ রাস্তায় ইফতিজার থাকে বেশি। সন্ধ্যা হয়ে এলেই ছেলেপেলের দল পাশের চায়ের দোকানে বসে আড্ডা দিতে। আজ দোকানটা যদিও বন্ধ, তবুও যদি ওই বাজে ছেলেগুলো আবার আসতো, তাকে কিছু বললে বা করলে, সে একা একটা মেয়ে, যত আত্মরক্ষা করতে পারুক না কেন, এতগুলো ছেলের সাথে কোনোভাবেই পেরে উঠত না। আর ছেলেগুলো না থাকলেও আনভিশার মনের কোনো একটা ভয় ছিল। সেই ভয় সিহান আসার পরেই কিভাবে যেন কেটে গিয়েছিল। এখন আবারও ভয়টা জেঁকে ধরল, কিন্তু তাকে অবাক করে দিয়ে সিয়ান ফায়ান নামক লোকটি গাড়ি থেকে একটা কালো রঙের ছাতা নিয়ে আবার ফিরে আসলো। ছাতাটি তার দিকে বাড়ি দিয়ে বলল, এটা ধরুন, আসুন আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না, তার কোনো প্রয়োজন নেই। আনভিশার কথায় সিয়ানের ভ্রু কুঁচকে এলো বিরক্তিতে। এই মেয়ে তো তেরা কেন? রাত হয়ে এসেছে, এদিকে কোনো গাড়িও নেই, আর বৃষ্টি নামারও নামগন্ধ নেই, তাহলে কিভাবে যাবে এই মেয়ে? শুনুন মেয়ে, আমি আপনার ভালোর জন্যই বললাম, দেখুন আশেপাশে তাকে অন্ধকার হয়ে আছে, রাস্তাটাও সেফ না, বৃষ্টি কখন থামবে কে জানে, কোনো গাড়িও নেই, আপনি যাবেন কিভাবে? আনভিশা এবার ভাবনায় পড়ে গেল, আসলে এগুলো এভাবে কথাগুলো যৌক্তিক। এখান থেকে যাওয়ার উপায় নেই, নাই বাস এখানে থাকার মতো পরিস্থিতি। তবু মনটা খসখস করছে। যতই হোক অপরিচিত একজন লোকের সাথে এভাবে যাওয়াটা ঠিক হবে না বোধ হয়। আনভিশার দিকে তাকিয়ে তার ভাবনাময় মুখশ্রী দেখে কিছু বোধ হয় বুঝলো সিহান, তাই গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা নেই মেয়ে, আমাকে বিশ্বাস করতে পারেন। এই কথাটাই কে ছিল কে জানে। আনভিশার এক মুহূর্তের জন্য মনে হলো লোকটা সত্যি বিশ্বাস করার মতো, বা বিশ্বাস করা যায়। আর ভার্সিটিতেও তো খারাপ কিছু শোনেনি লোকটার নামে। আর বিরক্তি না দিয়ে আনভিশা বলল, আচ্ছা চলুন। শীতল নিস্তব্ধ পরিবেশ, শুধু আফসা শোনা যাচ্ছে বৃষ্টির মিষ্টি মধুর রিমঝিম আওয়াজ। গাড়ির পেছনের সিটে মাথা হেলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে আনভিশা। সামনে ড্রাইভিং সিটে বসে সিহান মনোযোগে ড্রাইভিং করবে না করে ইতস্ততা ভেঙে প্রশ্ন করে ফেলল আনভিশা, আচ্ছা আপনার গাড়ি আছে, কোনো সমস্যাও হয়নি, তবুও কেন দাঁড়িয়েছিলেন বাস স্টপেজে? ফ্রন্ট মিররে একবার দৃষ্টি দিয়ে পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে প্রত্যুত্তর করল সিহান, আপনি বোধহয় খেয়াল করেননি, আমি সোজা রাস্তা দিয়ে না গিয়ে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সামনের রাস্তায় গাছ ভেঙে পড়েছে, ওদিক দিয়ে গাড়ি যাবে না। দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামলে বাস যাওয়ার জন্য, দ্রুত ওই গাছটা সরিয়ে ফেলা হবে, কিন্তু বৃষ্টিও থামলো না। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আগেই যেতে পারতেন অন্য রাস্তা দিয়ে, ওদিকে আমার কাজ ছিল, তাহলে এখন যাচ্ছেন কেন? এত প্রশ্নে বিরক্ত হয়ে গেল সিহান। আর কোনো প্রত্যুত্তর করলো না, চুপচাপ ড্রাইভিংয়ে মনোযোগ দিল। প্রশ্নের উত্তর না পেয়ে সিয়ান ফানের দিকে তাকালো আনভিশা। লোকটা কি তাকে ইগনোর করলো এইমাত্র? হবে বোধ হয়, এত প্রশ্ন করা বোধ হয় ঠিক হয়নি। ইগনোরটা ভীষণ আতে লাগলো আনভিশার। তাও সে নীরবতার পর্দা টেনে গাড়ির জানালা গলিয়ে বাইরে দৃষ্টি দিল। এই তাজ, আনভিটা এখনো আসছে না কেন? বিরক্ত হলো তাজরিন। এই নিয়ে 15 বার একই প্রশ্ন করেছে রোশনি। সে উত্তর দিতে দিতে ক্লান্ত। আলোর বাচ্চা, তো এই মুহূর্তে আমার রুম থেকে বের হ। সে না হয় বের হলাম, কিন্তু আনভি আসছে না কেন? ওর ফোনটা বন্ধ দেখাচ্ছে, কোনো বিপদ আপদ হলো না তো? আর কতবার বললে তুই বুঝবি, দেখ বৃষ্টির জন্য হয়তো কোথাও আটকে পড়েছে। আনভি মোটেও তোর মতো দুর্বল নয় যে বিপদ হবে, ও বিপদের মোকাবেলা করতে জানে। মুখে এটা বললেও মনে মনে তারও চিন্তা হচ্ছে, এত রাত তো কখনই করেনি আনভি। আমাকে দুর্বল বলবি না,
ইয়ে ম্যাডাম, আপনি খুব শক্তিশালী। প্রত্যুত্তরে রোশনি কিছু বলতে নিবে অমনি কলিং বেল বেজে উঠল। রোশনি ছুটে গিয়ে দরজা খুলতে গেল। এই আনভি, তোরা তো দেরি হলো কেন? আগে ভিতরে চাই। হ্যাঁ আয়। আনভি সে ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলে ইতিমধ্যে তাজরিনও চলে এলো ড্রয়িং রুমে। সে ভুরু কুঁচকে আনভিসের দিকে তাকিয়ে, কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন? এত দেরি কেন হলো তোর? আনভিসে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রথম থেকে শুরু করে সবটা খুলে বলল ওদের। সব শুনে সাথে সাথে রোশনি অবাক হয়ে প্রশ্ন করল, কি? আমাদের ভার্সিটির ভিপি তোকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে? হ্যাঁ, কিন্তু সে তোকে কিভাবে চেনে? তাজরিনের প্রশ্নে এবার সেদিনের ঘটনা বিস্তারিত বলল আনভিসা। সব শুনে এবার তাজরিনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এভাবে জড়ানো ঠিক হয়নি আনভি। আনভিসা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কিসে জড়ালাম? এবার রোশনি বলল, দেখ আনভি, লোকটাকে কেউ গুলি করতে চেয়েছে, মানে বড়সড় ব্যাপার। এখন তুই তাকে বাঁচিয়ে তো তাদের টার্গেটে পড়ে গেলি, ভবিষ্যতে এসব নিয়ে বিপদে পড়তে পারিস। তাই বলে চোখের সামনে একটা মানুষকে মরতে দিতাম? তুই হলে পারতি হাত গুটিয়ে বসে থাকতে? পরিস্থিতি বুঝে তাজরিন বলল, আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়েছে, ভবিষ্যৎ বুঝে শুনে কাজ করবি। কিছু হলে আমাদের রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে না। এসব বড় বড় লোকদের বড় কাজ কারবারে আমাদের না জড়ানোই শ্রেয়। রোশনি বলল, এবার ফ্রেশ হয়ে খেতে আয় তাড়াতাড়ি, তোর জন্য আমরাও খাইনি। সে কি, তোরা খাসনি কেন? যা তো ফ্রেশ হতে যা, এত প্রশ্ন না করে। যাচ্ছি। তাজ, তুই আজ কাজে গেলি না? বৃষ্টির জন্য যেতে পারিনি। আচ্ছা ভালো করেছিস না গিয়ে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তিন বান্ধবী যে যার রুমে চলে যায়। বিছানায় গায়েলি দিয়ে চক্ষুদয় বন্ধ করতে অক্ষিপটে ভেসে উঠল সাদা পাঞ্জাবি পরা গম্ভীর এক লোকের অবয়ব। হুট করে বৃষ্টিমুখর দিনে দেখা, তারপর একটি বৃষ্টিমুখর বিকেলে নীরব নিঃশব্দ সহচর্যের ন্যায় সঙ্গ দেওয়া। তাজরিনের কক্ষ হতে ভেসে আসছে সুরের পঙ্গতি। টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবির গায়ে। তুই যে আমার একলা আকাশে মেঠো সুরের ছায়া রে, মেঠো সুরের ছায়া। রং বেরঙের বেলোয়ারি সাতরঙা রং মুখ, তোর মুখতে লুকিয়ে আছে জীবন ভবের সুখ রে, জীবন ভরের সুখ। সারা রাতের বৃষ্টির পর একটি সুন্দর ঝলমলে স্নিগ্ধ সকাল। আকাশটা একদম পরিষ্কার নীল, যেন বৃষ্টিতেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মেঘরাশিও। গাছের সবুজ পাতায় মুক্তোর মতো বৃষ্টির ফোঁটা লেগে আছে। সকাল সকাল জিদানের সাথে সাদা শার্টটা নিয়ে রোশনি ওয়াশরুমে এক প্রকার যুদ্ধ করেছে। জিদানের প্রতি জন্ম নেওয়া রাগ যেন উপসে দিচ্ছে শার্টের ওপর। খচ্চর লোক, গুমরুমুখী ইঁদুর, একটু না হয় আইসক্রিম ভরেছে। আমি অনুভূতি দেখে না হয় বললাম ধুয়ে দেব। তাই বলে সত্যি সত্যি তুই আমাকে আমার মুখে শার্ট ছিঁড়ে মারবি? আমাকে কি ফ্রিতে কাজের লোক পেয়েছিস গোমরামুখ ইঁদুর? রোশনি, আমার লেট হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি বের হ। আসছি ইঁদুর। এই শার্টও তার মালিকের মতো এত আছাড় দিলাম, তাও ছিল না। অবশ্য না ছিঁড়ে ভালোই করেছে, ছিঁড়ে গেলে দেখা যেত আমাকেই তুলে আছাড় মেরেছে বজ্জাতটা। দ্রুত শার্ট ধুয়ে হাতে নিয়ে বেরিয়ে এলো রোশনি। আনভিসা রোশনির হাতের দিকে ভুরু কুচকে তাকালে, এই তুই কবে থেকে শার্ট পরা শুরু করেছিস রে আলো? রোশনি এবার পড়লো বিপাকে। সত্যিটা বললে যদি উল্টোপাল্টা ভাবে আনভি। সে আমতা আমতা করে বলল, কেন, আমি শার্ট পরতে পারি না নাকি? তাজও তো পরে, আমি পরলে কি হবে? কিন্তু এই শার্ট তো ডাবল সাইজ, এর মধ্যে তো আরও 2টা রোশনি ঢুকে যেতে পারবে। ডাবল সাইজ তো কি হয়েছে, তাজ পারফেক্ট সাইজের পরে, আমি না হয় ডাবল সাইজের শার্টই পরলাম। এই তোমরা দেরি হয়ে যাচ্ছে বললি, এখন দেরি হয় না? সন্দেহের দৃষ্টিতে তাকালো আনভিসা, অতঃপর বলল, যাচ্ছি। আনভিসা চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোশনি। যাক, এবারের মতো বেঁচে গিয়েছে সে। আবারও জিদানের গোষ্ঠী উদ্ধার করতে করতে বারান্দার দিকে অগ্রসর হলো রোশনি। আম্মু, আমি বেরোচ্ছি। খবরদার জিদু, নাস্তা না করে এক পাও বাইরে দিবি না তুই। উফ আম্মু, তোমাকে না কতবার বারণ করলাম আমাকে জিদু না বলতে? আমি কি এখন ছোট বাচ্চা নাকি? আর নাস্তা তোমার বরকে দাও, আমি টেবিলে গেলেই তো শুরু হয়ে যাবে তার সমস্যা। মিসেস দিয়া চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। মায়ের এমন দৃষ্টি দেখে বোধ হয় বাধ্য হলো ডাইনিং টেবিলে গিয়ে বসলো জিদান। তাড়াতাড়ি দাও নাস্তা, আমার এখনই বেরোতে হবে। হাতে থাকা খবরের কাগজে সশব্দে টেবিলে রাখলেন মিস্টার জসিম। তারপর তাকালেন তার ঘাড়তারা ছেলের পানে, যে মনোযোগ দিয়ে খাওয়াতে ব্যস্ত। তালাট সাহেব, আপনি কোন অফিসের অফিসার?
আপনার কি মহা গুরুত্বপূর্ণ কাজ বাইরে? বাবার খোঁচা মারা কথায় পাত্তা দিল না জিদান। সে নিজ মনে খেয়ে যাচ্ছে। কতবার বললাম এবার অফিসে জয়েন করতে, ব্যবসাটা দেখতে। সে খেয়াল আছে বাইরে বাইরে ঘুরে গুন্ডামি করে বেড়াও, অসভ্য ছেলে। সেদিন নাকি কাকে মেরে হসপিটালে ভর্তি করিয়েছ। তোমাকে কি এসব করতে পড়াশোনা করালাম? চুপ করে আসছো কেন বেয়াদব ছেলে, উত্তর দাও। জিদান আয়েশ করে ব্রেডে কামড় বসিয়ে খেতে খেতে জবাব দিল, অফিসে বসার জন্য আমার মহামান্য পিতা তো আসেনি, আর আমি গুন্ডামি করে বেড়াই না, বরং গুন্ডাদের শাস্তি দেই। যে যেমন করবে শাস্তি তো তেমনই পাবে। মুখে মুখে কথা বলো অসভ্য ছেলে। গুন্ডাদের শাস্তি দেওয়ার জন্য কি তোমাকে ভাড়ায় রেখেছে কেউ? কথা বললেও দোষ, না বললেও দোষ। ভালো কথা বলতে জানো না? আমি ভালো কথা বললেও তোমার কাছে খারাপই লাগবে, অসভ্য ছেলে। ছেলেটা খেতে বসেছে, তুমি কি শুরু করলে? এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলে এমন বেয়াদব হয়েছে। অফিসে বসতে বলতে পারো না ছেলেকে? তোমাকেও তো কতবার বললাম জিদুটাকে একটা বিয়ে করিয়ে লাল টুকটুকে বউ নিয়ে আসি, তাহলে অমনি ঠিক হয়ে যাবে। তুমি কি শুনলে সেই কথা? মায়ের এমন কথা শুনে খাওয়া সেখানেই থেমে গেল জিদানে। সে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। বউকে খাওয়াবে কি তোমার ছেলে? আর বিয়ে করলে দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্ববান কি, সেই দায়িত্ব জ্ঞানকে আছে এই ছেলের? বাবা, তোমার আর একটা বিয়ে করতে মন চাচ্ছে, করে নাও। সেদিনে বিয়ের কথা বললে আজও এই কথাই বলছো? অসভ্য ছেলে, বিয়ের কথা তোমার মা বলেছে, আমি কখন বললাম আম্মু? এখন বললেও সেদিন তো তুমি বলেছিলে বিয়ে করবে আর একটা। ছেলের আমার মিথ্যা কথায় আশ্চর্য হয়ে গেলেন মিস্টার জসিম। ঢক গিলে তাকালেন স্ত্রীর পানে, দেখলেন চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে মিসেস দিয়া। দিয়া যান, বিশ্বাস করো আমি এমন কিছুই বলিনি। তোমার এই অসভ্য ছেলে মিথ্যে অপবাদ দিচ্ছে আমার নামে। এদিকার পরিস্থিতি জটিল করে বাইকের চাবি আঙ্গুলের ডগে ঘোরাতে ঘোরাতে বাসা থেকে বের হয়ে গেল জিদান। তুমি আরেকটা বিয়ে করবে? জন্মেও না। আমার একটা মাত্র সুন্দরী বউ রেখে আমি কিভাবে আরেকটা বিয়ে করতে পারি বলো? আব্বু, তুমি আরেকটা বিয়ে করবে? মেয়ের কণ্ঠ শুনে সেদিকে তাকালেন মিস্টার জসিম। নোহা সিঁড়ি দিয়ে নামতে নামতে তার দিকে তাকে উক্ত প্রশ্নটি করল। নোহা মা, আমার সত্যি আমি এমন কিছু বলিনি। তোমার অসভ্য ভাই আমাকে ফাঁসাচ্ছে। আই বিলিভ ইউ আব্বু। মিসেস দিয়ে ততক্ষণে রেগে মেগে রুমে চলে গেলেন। তোমার আম্মুকে কিভাবে বিশ্বাস করাবো বলো? জানি না, আম্মু তো তার ছেলেকেই বেশি বিশ্বাস করে। আমি বলতেও শুনবে না, দেখো তুমি গিয়ে রাগ ভাঙাতে পারো কিনা। মিস্টার জসিম ছেলেকে বকতে বকতে অসহায় চোখে তাকিয়ে সহধর্মিনীর রাগ ভাঙাতে তার রুমের দিকে অগ্রসর হলেন। দিনের পর এক সপ্তাহ কেটে গেল। রোশনি জিদানের দেয়া শার্টটা নিয়ে তাকে তার সাথে দেখা হওয়া সব জায়গায় খুঁজেছে ফেরত দেওয়ার জন্য। সবজি বাজার থেকে শুরু করে কুকুরের তাড়া খাওয়া সে রাস্তা বাদ রাখেনি। তবে জিদানের হদিশ কোথাও মেলেনি। গত একটা সপ্তাহ সে যেখানে গিয়েছে শার্টটা ব্যাগে করে নিয়ে গিয়েছে। কোথাও যদি দেখা হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিবে, কিন্তু বিধিবম কোথাও দেখা মেলেনি সেই রুক্ষ স্বভাবে ঘাটতারা মানবের। আজ সে ভার্সিটি এসেছিল, একটা ক্লাস টেস্ট আছে বলে। তো একটা সপ্তাহ যাবত ব্যাগে অযথা বহন করে আসা শার্টটি সে আজ বাড়িতে তার নিজস্ব আলমারিতে সযত্নে রেখে এসেছে তার কাপড়ের পাশের খালি জায়গাটায়। মাত্রই ক্লাস টেস্ট দিয়ে বের হয়েছে তিন বান্ধবী। আজ আকাশে মেঘের দেখা নেই, বরং গরমের তীব্রতায় যেন ঝলসে যাচ্ছে শরীর। সূর্যি মামার সংসারে বোধহয় আগুন লেগেছে, যার জন্য সেই তাপ সে প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে। আনভি, আমি যাচ্ছি হোটেলে। ওই দিনের ডিউটিটা আজ দিনই পুষিয়ে দিতে হবে। আচ্ছা, সাবধানে যাবি। জবাব দিয়ে তাজরিন সামনে পা বাড়িয়ে আবার থেমে গেল। পিছনে ফিরে রোশনির মাথায় একটা চাটি দিয়ে বলল, যাচ্ছি কানি, তুই সাবধানে বাসায় চলে যাস। আনবি বোধহয় টিউশনে যাবে, দেখে শুনে যাস, কোথাও আবার উষ্টা খেয়ে পড়িস না। মাথায় হাত দিয়ে কাঁদো চোখে আনভিসের দিকে তাকালো রোশনি। দেখ আনভি, ও আবার আমাকে মারলো আর কানিও বলল, তুই ওর বিচার কর, তুই ওর বিচার কর। আসছে বিচার দিতে। কেন রে, তোর মুখ নেই? তোকে আমি মেরেছি, তুই আমাকে মার, কিন্তু বিচার দিস কেন? তোর দুটো আবার শুরু করলি? এই তাজ, তোর দেরি হচ্ছে না? যত এখান থেকে, পরে বকাবকি শুনবি বসের। আমিও টিউশনে যাচ্ছি। তাজরিন পুনরায় রোশনির দিকে তাকে দাঁত কিলে হাসি দিল। তারপর সে চলে গেল তার গন্তব্যে। তাজরিনের হাসির বিপরীতে রোশনি মুখটাকে প্যাঁচার মতো করে ভেংসি কাটল। ওদের কাণ্ডকারখানা দেখে সজোরে হেসে উঠল আনভিসা। এই দুটো যেন সাপে নেউলে সবসময় লেগেই থাকে একটা আরেকটার পেছনে। আবার চোখের সামনে কিছুক্ষণ না থাকলে চিন্তায় পাগল হয়ে যায় দুটো।
সাবধানে যা শালো, আমি যাচ্ছি। তোরা কি আমাকে বাচ্চা মনে করিস নাকি? বারবার সাবধানী বাণী দিচ্ছিস, তোরা সাবধানে যা। আচ্ছা আপা, বুঝলাম আপনি খুব সাবধানে যেতে পারেন। চলতি পথে একটু আধটু উষ্টা খেয়ে পড়ে হাত পা ছিঁড়ে ফেলেন আর কি। এছাড়া আপনি অনেক সাবধান থাকেন। আনভি! রোশনি চিল্লানো শুনে আবারও উচ্চস্বরে হেসে উঠল আনভিশা। এরপর রওনা হলো নিজ গন্তব্যে। আনভিশা রোশনি টিউশন করালেও তাজরিন পার্ট টাইম জব করে। ভাগ্যক্রমে সে 5 স্টার হোটেলের রিসিপশনিস্টের চাকরিটা পেয়েছে। সাথে কিছু সুবিধাও, এই যেমন সন্ধ্যা থেকে সকাল অবধি তার ডিউটি থাকে। দিনের বেলায় সে একটা কফি শপে ওয়েটার হিসেবে কাজ করে। এভাবেই তার নিজের পড়ালেখার খরচও পরিবারকে কিছু দিতেও পারে সে। রোশনি ভার্সিটি থেকে বাসার দিকের রাস্তা যেতে নিল। কিছুটা হেঁটে সামনে থেকে রিক্সা নিবে ভেবে নিল সে, কিন্তু সামনে 3 রাস্তার মোড়ে গিয়ে তার পরিকল্পনা বদলে গেল। বাম পাশের রাস্তা দিয়ে কিছুটা সামনে গেলেই একটা সুন্দর বাগান বিলাস ফুলের বাগান পড়ে। সেই জায়গাটা তার ভীষণ ভালো লাগে। আজ ইচ্ছে হলো বাসায় না গিয়ে সেখানে কিছুটা সময় একা নীরবে নিভৃতে কাটিয়ে আসার। পরিকল্পনা অনুযায়ী সে সেদিকেই পা বাড়ালো। রাস্তার দুধারে সারি সারি বাগান বিলাসের গাছ, ফুলে ফুলে সেজে উঠেছে গাছগুলো যেন অদৃশ্য এক শিল্পীর তুলির ছোঁয়ায় আঁকা নিখুঁত দৃশ্যপট। সূর্যকিরণে ঝলমল করছে ফুলগুলো, মাঝে মাঝে মৃদুমন্দ হাওয়ায় দুলে উঠছে। দিনের আলোয় বাগান বিলাসগুলো দীপ্ত, অথচ সন্ধ্যার ছায়ায় তারা হয়ে ওঠে একরাশ মায়ার প্রতিচ্ছবি। এই রঙিন বাগানবিলাসগুলো যেন পৃথিবীর সকল ক্লান্তিকে ঢেকে দিতে চায় এক আশ্চর্য রঙের চাদরে। স্নিগ্ধ, নীরব এবং অপার প্রশান্তির একছত্র প্রতিচ্ছবির অপর নাম বোধ হয় বাগানবিলাস। রোশনিকে টুপ করে একটা ফুল ছিঁড়ে কানের পাশে গুঁজে নিল। ফুল গাছটি সুন্দর এ কথা সে মানে, তবে ফুল গাছ দেখলেই তার মন কেন যেন সেই সৌন্দর্যকে ভস্ম করে দিতে ফুল ছিঁড়ে কানে অথবা এলোমেলো চুলের খোপায় গুঁজে রাখতে ইচ্ছে হয়। সে কিছুটা সামনে যেতেই দেখতে পেল বড় একটা বাগানবিলাস গাছের নিচে রাখা বাইকের ওপর কে যেন শুয়ে আছে। এক হাত কপালে রাখার দরুন লোকটার মুখ সে দেখতে পেল না। সে বাইকটাকে ক্রস করে আরেকটু সামনে যেতে নিলেই বাঁধল বিপত্তি। তার পরিধেয় ওড়নাটা বাইকের সাথে কিভাবে যেন আটকে গেল। সে ওড়নাটা সারাতে জোরে সোরে টান দিল। ওড়নাটার কোনা ধরে অমনি বাইকটা কিছুটা দুলে উঠল এবং চিরচির শব্দ করে ছিঁড়ে গেল তার ওড়নার কিছুটা অংশ। বাইক দুলে ওঠায় জিদান চোখ থেকে হাত নামিয়ে লাফ দিয়ে বাইক থেকে নামলো। তারপর খেয়ে ফেলা টাইপ লুক নিয়ে তার সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। সামনে তাকাতে তার বিরক্তি যেন আকাশ ছিল। তুমি আনবিয়ারেবল গার্ল, এখানে কি করছো তুমি? আর আমার বাইক ধরে টানাটানি করছিলে কেন? রোশনি অবাক হয়েছিল, এই লোক এখানে কি করছে আর সে কখন বাইক ধরে টানাটানি করলো? আমি তো আপনার বাইক ধরে টানিনি, স্টুপিড গার্ল, আবার মিথ্যে বলো। সামনে থেকে দূর হও এখনই। এহেন ধমকে কেঁপে উঠল রোশনি। অক্ষিদা ছলছল করে উঠল। কিছুটা জোরে কিছুটা জেদের সাথে বলল, আমি মিথ্যে বলিনি। এবার জিদান কিছুটা এগিয়ে এলো তার দিকে। তারপর তার চোখের দিকে তাকালো। আচ্ছা, তাহলে আমি মিথ্যে বলেছি? যাক, স্বীকার করলে যে তুমি একটা মিথ্যে বলছো, স্টুপিড। আশ্চর্য, আমি সেটা কখন বললাম? জিদানের রাগ জানে বা সপ্তম আসমানে চড়ে গেল। আবারও জোরে সোরে ধমক দিয়ে বলল, আমার সাথে মস্করা করছো? স্টুপিড কোথাকার! তুমি টান না দিলে আমার বাইক নড়ল কিভাবে? রোশনি ভয়ে ভয়ে প্রত্যুত্তর করলো, সরি, আমার ওড়নাটা আপনার বাইকের সাথে আটকে গিয়েছিল। আমি ওড়নাতেই টান দিয়েছি, আপনার বাইক ধরিনি। এবার জিদানের দৃষ্টি নিল রোশনির ওড়নার দিকে, যার এক প্রান্ত কিছুটা ছিঁড়ে গিয়েছে। সে বুঝতে পারলো এই অকাজটি মাত্রই ঘটিয়েছে এই মেয়ে। তার উত্তপ্ত মেজাজ এবার কিছুটা নিয়ন্ত্রণে এলো। গম্ভীর স্বরে সে বলল, আচ্ছা, বিশ্বাস করলাম, এবার আমার সামনে থেকে দূর হও, স্টুপিড। এমনতর কথায় রোশনিরও কিছুটা রাগ হলো। সে ঘুরে চলে যেতে নিল। অমনি কিছু মনে হতেই সে তড়িঘড়ি করে পেছনে ফিরল, জিদানকে কিছু বলতে নিবে। তখনই টের পেল তার দ্বারা আরেকটি অঘটন ঘটে গিয়েছে। সে শুকনো ঢোক গিলে পায়ের দিকে তাকালো। তড়িঘড়ি করে পিছু ফিরতে গিয়ে ভুলক্রমে জিদানের পায়ে পাড়া দিয়ে ফেলেছে সে। এটা উপলব্ধি হওয়ার সাথে সাথেই পা সরিয়ে নিয়ে অনবরত বলতে লাগলো, সরি, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি, ভুলে হয়ে গিয়েছে, আমি অনেক সরি। জিদান গরম চোখে তাকে ধমকে উঠল এবারও। এই মেয়ে, তুমি কি যাবে এখান থেকে? রোশনি যাওয়ার জন্য পা বাড়িয়ে ফের তাকালো পিছনে। তার তাকানো দেখে জিদান ফের প্রশ্ন করলো, আবার কি?
ইয়ে মানে আপনার শার্টটা। রোশনিকে আর কিছু বলতে না দিয়ে সাথে সাথে জিদান বলল, কোথায় আমার শার্ট? এক্ষুনি দাও, দিয়ে বিদায় হও। শার্ট তো আনিনি। আননি মানে? আমার শার্ট কি করেছে তুমি? 1 সপ্তাহ কেটে গেছে, এখনও আমার শার্ট ফেরত দিলে না, স্টুপিড কোথাকার। এখনই আমার শার্ট দিবে তুমি? আমি আপনাকে খুঁজেছি অনেক শার্টটা ফেরত দেওয়ার জন্য, এমনকি গত 1 সপ্তাহ আপনার শার্ট ব্যাগে নিয়ে ঘুরেছি, যদি দেখা পাই তখনই ফেরত দিব বলে, কিন্তু আপনাকে পাইনি বিধায় ফেরত দিতে পারিনি শার্টটা। এখন আমি কই থেকে দিব? আমার বাসা তো এখানে না। ওকে দেন, কালকে আমাকে রিটার্ন করছে শার্টটা। আচ্ছা, কিন্তু কোথায় পাবো আপনাকে? কাল বিকেল ঠিক 5টায় এখানে থাকবো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। নম্বরের কথা শুনে বিষম খেল রোশনি। নাম্বার দিয়ে কী করবেন? আশ্চর্য মেয়ে মানুষ, তোমার নাম্বার আমি খাবো? কাঁদো কাঁদো স্বরে রোশনি বলল, রাগ করছেন কেন? নাম্বার কেন ছেলে? জিজ্ঞেস করলাম। অবশ্যই তোমার সাথে প্রেম আলাপ করার জন্য না। আমার শার্ট নিয়ে যদি পালিয়ে যাও তা আগে নাম্বার দাও। এবার যেন আরও অবাক হলো রোশনি। সামান্য শার্ট নিয়ে সে পালাতে যাবে কেন? যেমন লোক তার তেমন ভাবনা। সে দ্রুত নাম্বারটা বলে দিল, সাথে সাথেই তার নাম্বারে কল এলো জিদান। ব্যাগে থাকা মুঠোফোনটা সশব্দে বেজে উঠল। এটা আমার নাম্বার, কল দিলে সাথে সাথে ধরবে। কাল যদি আমার শার্ট ফেরত না দিয়েছ তবে তোমার খবর আছে, ফুলচোর কথাকার। ফুলচোর? হ্যাঁ, কানের পাশে যেই ফুলটা গুজে ঢ্যাং ঢ্যাং করে ঘুরছ সেটা তোমার চুরি করা ফুল। আমি মোটেও চুরি করিনি এটা, এমনি শুধু একটা নিয়েছি। ফুল গাছের মালিককে অনুমতি নিয়ে নিয়েছ? মালিকের? ইতস্তত করে রোশনি জবাব দিল, না। তুমি দেখি স্টুপিডের সাথে সাথে চোরো। রোশনি এবার কান্না করে দিবে দিবে অবস্থা। আর কত অপমান করবে তাকে এই লোক। এক্ষুনি বিদায় হও এখান থেকে। লজ্জায় অপমানে তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করলো রোশনি। মাত্র একটা জরুরি মিটিং শেষ করে নিজ কেবিনে থাকা আরাম কেদারায় গায়ে দিয়ে দিল সিহান। সে ভার্সিটির ভিপি হওয়ার পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসাও দেখাশোনা করে। চেয়ারে বসে চোখটা বন্ধ করতেই তিরিক্ষি শব্দে বেজে উঠল ফোনটা। সিহান বিরক্ত হয়ে নাম্বারটা না দেখে রিসিভ করলো। হ্যালো। যাক, ফোনটা অবশেষে ধরলে। ফোনের অপর পাশে এহেন কথায় মেজাজ খারাপ হয়ে গেল সিহানের। তোকে কতদিন বারণ করেছি ফোন দিতে? কি করব বলো? তোমার কণ্ঠ না শুনে যে থাকতেই পারি না। সুস্মি, বেহায়াপনার একটা লিমিট থাকে জানো। আমার প্রচণ্ড জ্বর, তো ডাক্তার দেখা, ওষুধ খা। এই জ্বর ডাক্তারে সারবে না তো। আমার অসুখের ঔষধ তুমি। থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবো বেয়াদব। ফোন রাখ। সিয়ানের রেহেন ধমকে বুঝি কেঁপে উঠল তার ফোনের পাশে থাকা মানুষটা। সিয়ান তাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজে কল কেটে দিল। তারপর ডায়াল করলো একটা নাম্বারে। ওপাশে কল রিসিভ হওয়ার সাথে সাথে সে বলল, চাচ্ছু, তোমার এই বেহায়া মেয়েকে মানা করো আমাকে কল দিতে। হুট করে সিহানের এমন কথায় থতমত খেয়ে গেলেন ফোনের ওপাশে থাকা লোকটি। সুস্মি আবার তোমাকে কল দিয়েছে? শুধু কলই দেয়নি, কল দিয়ে রীতিমতো বেহায়াপনা শুরু করেছিল। আচ্ছা বাবা, আমি ওকে না করে দিব। না করে দিও ভালোভাবে, না হলে কোনো একদিন আমার হাতে খুন হতে হবে তোমার ওই মেয়ে। আচ্ছা, কেমন আছো? ভালো। বিজনেস কেমন চলছে? ভালো। ওপাশে মানুষটি বোধহয় বুঝলো সে তার সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই ইতস্তত করে বলল, আচ্ছা রাখছি তবে। সিহান তৎক্ষণাৎ কোনো বাক্যবায়ন ছাড়াই কলটির সংযোগ বিচ্ছিন্ন করে দিল। শালার আজকের দিনটাই খারাপ। তখনই কেবিনের দরজায় কে যেন নক করলো। কামিন। সে কামিন বলার সঙ্গে সঙ্গে কেবিনের দরজা ঠেলে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো জিদান এবং আহিল। তোরা এই সময় এখানে কি করিস? জিদান প্রত্যুত্তরে বলল, খেতে এলাম। শালা, আমি কি এখানে হোটেল খুলে বসেছি? এই শালা বলবি না। আমার বোনকে তোর মতো খাটাসের সাথে বিয়ে দিচ্ছি না। আমি যেন তোর বোনকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। জিদান, দেখ, আমি একদম পারফেক্ট ভালো মানুষ। আমার কাছ থেকে কিন্তু তুই নির্দ্বিধায় তোর বোনকে বিয়ে দিতে পারিস। আহিলের মুখ থেকে এই কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার পিঠে জিদানের শক্ত হাতের ঘুষি পড়ল। শালা, আরেকবার এই কথা বলে দেখ। ইস রে, মেরে ফেললো। তোরা দুইটা একটাও ভালো না। তোদের বউরা তোদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এমন কথা শুনে জিদান আর সিহান বাঁকা হাসি দিল। নে, এবার খাবার অর্ডার দে তো। সিহান, আসছে নবাব সিরাজউদ্দৌলা, তার জন্য আমি খাবার অর্ডার দিব। ওর জন্য দিতে হবে না, আমার জন্য দে। বের হও দুইটাই আমার কেবিন থেকে। সিহানের এমন কথায় বিশেষ পাত্তা না দিয়ে সিহানের টেবিলের ওপর থাকা বেল চাপ দিল জিদান। সঙ্গে সঙ্গে অফিসের পিয়নের সহ হাজির। পিয়ন আসতেই তারা কি কি খাবে তা বলে দিল তাকে। যেমনভাবে এসেছিল তেমনিভাবে প্রস্থান করলো পিয়ন।
দারোয়ানকে বলে দিব এরপর থেকে যাতে তোদের দুটোকে অফিসে ঢুকতে না দেয়। ফাও কথা রাখ, শোন কি হয়েছে। জিদানের সিরিয়াস কথার সঙ্গে সঙ্গে জিদানের দিকে মনোযোগ দিল দুই বন্ধু। একটা অতি মাত্রায় ফালতু স্টুপিড মেয়ের সাথে আমার দেখা হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যতবার দেখা হয়েছে ততবার ধাক্কা খেয়েছি। এবার দুই বন্ধুর সিরিয়াস মুখ আরও সিরিয়াস হয়ে গেল। তাদের জানা মতে জিদান মেয়েদের খুব একটা পছন্দ করে না। তার ধারণা সব মেয়ে বাজে শুধু নিজের মা বোন ছাড়া। সে জিদান আজ কোনো মেয়ের কথা বলছে, তাও নাকি সেই মেয়ের সাথে ধাক্কা খেয়েছে। মানে খুলে বল কাহিনী কি। এবার জিদান রোশনির সাথে দেখা হওয়ার এই পর্যন্ত সবটা খুলে বলল ওদের। সবটা শুনে দুই বন্ধু অট্ট হাসিতে ফেটে পড়ল। ওদের হাসি দেখে বিরক্তিতে কপাল কুঁচকে নিল জিদান। এই তোরা মজা নিচ্ছিস? না না, আমরা কি মজা নিতে পারি নাকি বল, বলেই পুনরায় হাসতে শুরু করলো ওরা। ওদের হাসি দেখে এবার জিদানের রাগ উঠে গেল। তৎক্ষণাৎ কেবিনের দরজা সশব্দে খুলে বের হয়ে গেল সে। এই জিদান, কই যাচ্ছিস, খাবি না? আহিলের কথার কোনো রকম জবাব পেল না। সিয়ানো ডাকলো না জিদানকে। সে জানে এই ছেলে জন্মের ঘাটতারা, একবার যেহেতু চলে যাওয়া ধরেছে, এখন টর্নেডো হলেও সে থামবে না। সব পাত্তা না দিয়ে নিজের মতো হেসেই চলেছে সিহান। আহিল কতক্ষণ দরজার দিকে তাকে ফের হাসিতে সামিল হলো। ভাবা যায় নারী বিদ্বেষী জিদান কিনা উঠতে বসতে ধাক্কা খায় কোনো রমণীর সাথে। টিউশন শেষ করে বাসার দিকে যাচ্ছিল আনভিশা। প্রতিমধ্যে তার ব্যাগে থাকা মুঠোফোনটা সশব্দে বেজে উঠল। সে ব্যাগ থেকে ফোনটা বের করে কে কল দিয়েছে দেখার জন্য। ফোনের স্ক্রিনে চোখ বুলাতেই ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তিময় হাসি। মা নামক মানুষটি তার জীবনের থেকেও বেশি মূল্যবান। এই যে একটু ভালোভাবে বাঁচার জন্য নিজস্ব শখ আহ্লাদ ত্যাগ করে সে তার জন্মদাত্রী থেকে দূরে। শুধু কি নিজে ভালোভাবে বাঁচবে বলে কত শত ত্যাগ? মোটেও তা নয়। বরং যে মানুষটি তাকে জন্ম দিয়েছে, বটবৃক্ষ হয়ে আগলে রেখেছে সর্বদা, বাবা না থাকার অভাবটাও খুব একটা বোধ করতে দেয়নি, সেই মানুষটিকে ভালো রাখবে বললেই তো এতটা সে ত্যাগ। যে বয়সে মেয়েরা আহ্লাদপনা করে বাবা মায়ের কাছে শত আবদারের ঝুড়ি খুলে বসে, সেই বয়সে শখ আহ্লাদ শখ ত্যাগ করে নিজেকে কঠিন নিয়মের জাতাকলে আবদ্ধ করে সে ছুটছে তার স্বপ্নের পিছু। স্বপ্নটা খুব একটা বড় নয়, সে শুধু তার জন্মদাত্রীর গর্ব হতে চায়, তার মায়ের ভরসা যাতে রক্ষা করতে পারে সেই প্রচেষ্টায় থাকে সে সর্বদা। ফোনটি বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার বাজতে এবার প্রথম রিংয়ের কলটি ধরল আনভিশা। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? কল দিচ্ছি ধরছিস না কেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে কি কখনো খারাপ থাকতে পারে আম্মু? আর ফোন ব্যাগে ছিল তাই কল ধরতে ধরতে কেটে গেল। তা ঠিক, আমার মেয়ে অনেক সাহসী। সে খারাপ থাকাগুলোকে হাওয়ায় উড়িয়ে দিয়ে ভালো থাকার অভিনয় পটু। ধর এসব কথা ছাড়ো তো আম্মু, তুমি কেমন আছো সেটাই বলো। সাহসী মেয়ের মা কি খারাপ থাকতে পারে নাকি? এহেন উত্তরে আনভিশা ঠোঁটের কোণে এঁটে থাকা হাসি প্রসারিত হলো খানিকটা। বেশ, বুঝলাম ম্যাডাম চৈতালি শেখ খুব ভালো আছেন। তা খাওয়া দাওয়া করেন তো আপনি, নাকি সারাদিন স্কুলে পড়ে থাকেন? আমাকে কি ছোট বাচ্চা পেয়েছিস যে খাওয়া দাওয়া করবো না? ওসব ছাড়, বল বাড়ি কবে আসছিস? মায়ের করা প্রশ্নের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এখন টিউশন থেকে ছুটি নিলে দেখা যাবে হয় টিউশন হাতছাড়া হবে, নয়তো বেতন কেটে নেবে। কিন্তু এই কথা সে মাকে কিভাবে বলবে? তারও যে মনটা বড় পড়ছে মাকে দেখার জন্য। সে দীর্ঘশ্বাস গোপন করে প্রত্যুত্তর করলো, দেখি আম্মু, আসবো ভার্সিটি বন্ধ হলেই। তোর এই দেখি দেখি কতদিন যাবত শুনছি। থাক, তুই ওখানে পড়ে, আসতে হবে না এখানে। মেয়ের ওপর মেয়েকে রাগ দেখে কলের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন মিসেস চৈতালি। মায়ের কল কেটে দেয় আবার মন আকাশে মেঘ জমল আনভিশার। কিন্তু সে নিরুপায়। একবার নিয়মের বেড়া কলে আবদ্ধ হলে শত চাইল, আর তখন সেখান থেকে সহজে রেহাই পাওয়া যায় না। আনমনে হেঁটে চলেছে আনভিশা। হাঁটতে হাঁটতে মনে হলো কেউ তাকে ফলো করছে। সে পায়ের গতি বাড়িয়ে দিল। পিছনে না তাকে বুঝতে পারছে সমান তালে কেউ তার পিছু নিচ্ছে। মেয়েদের সিক্স সেন্স প্রখর হয়। কেউ তাদের দিকে তাকিয়ে থাকলে কিংবা পিছু নিলে, অথবা যদি কেউ তাদের পছন্দ করে, সেসব কিছু তারা সহজে উপলব্ধি করে ফেলতে পারে। ভাগ্য ভালো, সামনে একটা রিক্সা পেয়ে গেল। সে তৎক্ষণাৎ কোনো রকম দরদাম না করে রিক্সায় চড়ে বসল। আফা, কোন দিকে যাবো? সোজা যান মামা। রিক্সাওয়ালার আনভিশার কথা মতো রিক্সায় প্যাডেল ঘুরিয়ে ছুটল সামনের দিকে। আনভিশার বুকের ভেতর ধুকপুক করছে চিন্তায়। কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। আনভিশা ভয় পাচ্ছে। হ্যাঁ,
সে ভীষণ ভয় পাচ্ছে, নিজের জন্য না, তার কিছু হয়ে গেলে যে তার জন্মদাত্রীর স্বপ্ন আশা সব ভেঙে যাবে, তার কিছু হলে যে তার মা নামক ছত্রছায়াটাও বাঁচবে না। সে তার মায়ের জন্য ভয় পাচ্ছে। বারবার অক্ষিপটে ভেসে উঠছে ভার্সিটির সে দৃশ্যটা, যেখানে সিহান ফানের দিকে বন্দুক তাক করে রেখেছিল এক লোক, আর আনভিশাও কোনো রকম চিন্তা না করে তাকে বাঁচাতে ছুটেছিল। আনভিশার কানে বাজছে রোশনির সেই দিনের বলা কথাগুলো, দেখ আনভি, লোকটাকে কেউ গুলি করতে চেয়েছে, মানে বড়সড় ব্যাপার। এখন তুই তাকে বাঁচিয়ে তো তাদের টার্গেটে পড়ে গেলি, ভবিষ্যতে এসব নিয়ে বিপদে পড়তে পারিস। তাহলে কি সত্যি আনভিশা নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনলো? কে ছিল ওই লোক যে তার পিছু নিয়েছিল? তার মন কু ডাকছে, এটা কি আগাম বিপদের সংকেত? তাজরিন নিজ কাছ থেকে ফিরছিল। রাস্তাটা নীরবাজ, দু একটা গাড়ি আসা যাওয়া করছে, এছাড়া মানুষের আনাগোনা খুব একটা চোখে পড়ছে না। মৃদু মন্দ হাওয়া পরশ দিয়ে যাচ্ছে পরিশ্রান্ত কাঁটায়। তাজরিনের পিঠে গিটারের ব্যাগটা, সে আজ এটা সাথে করে নিয়ে গিয়েছিল একটা বিশেষ দরকারে। এই গিটার তার ভালোবাসার আর অপরদিকে চরম অবহেলার। হবে নইবা কেন? তাজরিন যে নিজের সব থেকে ভালোবাসার বস্তুকেও নিদারুণভাবে অবহেলা করতে শিখে গিয়েছে। তার কাছে যে ভালোবাসা সেটাই আবার অত্যন্ত অবহেলার। আসলে ভালোবাসা বলতে সে শুধু অবহেলাটাকেই জানে। কত শত চিন্তা ভাবনা করতে করতে সে যে রাস্তার মধ্যে চলে যাচ্ছিল সেদিকে তার হুঁশি নেই। হুট করে তার গা ঘেঁষে একটা মার্সিডিজ গাড়ি চলে গেল। একটুর জন্য গায়ে লাগেনি গাড়িটি। এহেন ঘটনা তাজরিনকে যেন চিন্তার জগৎ থেকে ছিটকে বের করে আনলো। তৎক্ষণাৎ তার মাথা গরম হয়ে গেল। সে এদিক সেদিক তাকে একটা ইটের টুকরো খুঁজে পেল, সেটা তুলে নিয়ে সবেগে গাড়িটির দিকে ছুঁড়ে মারল। মুখে আড়ালো, শালা, গাড়ি চালাতে আসছিস চোখ মাথায় নিয়ে? তোদের ড্রাইভিং লাইসেন্স দেয় কোন শালায়? নিজের মতো বকে সে সামনে থাকা রিক্সায় উঠে পড়ল। ডান পাশের রাস্তা দিয়ে চলে গেল রিক্সাটি। ওদিকে মাঝ রাস্তায় থেমে গেল মার্সিডিজের গাড়িটির চাকা। থেমে যাওয়ার কারণ, গাড়িটিতে কেউ ইটের টুকরো ছুঁড়ে মেরেছে, যেটা সোজা এসে লেগেছে গাড়ির জানালার কাছে। কেউ বোধহয় বের হলো গাড়িটি থেকে। স্যার, মেয়েটাকে ফলো করছিল এক আগন্তুক। কথাটি কর্ণগোচর হওয়ার সাথে সাথে সিহান সবেগে বলে উঠল, লোকটি কে ছিল? মুখ তো দেখতে পাইনি স্যার। কালো ক্যাপ, কালো মাস্ক পরে, সম্পূর্ণ কালো পোশাকে আবৃত ছিল লোকটি। সিহান কপালে তর্জনী ও মধ্যমা আঙ্গুল ঘষে চিন্তিত স্বরে প্রশ্ন করল, শুধু ফলোই করেছিল নাকি কোনো ক্ষতি করার চেষ্টাও করেছিল? স্যার, সঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় সুযোগ পেলে হয়তো ক্ষতি করত, কিন্তু তার আগে মেয়েটি রিক্সায় উঠে চলে গিয়েছিল। আশেপাশে লোক বাড়ছিল, বোধহয় সুযোগ পেলে ক্ষতি করতে পিছপা হতো না। এমন কথা শুনে সিহানের চিন্তা আরও গাঢ় হলো। তৎক্ষণাৎ সে ভেবে নিল তার পরবর্তী পদক্ষেপ কী হবে। আমাদের খুব দ্রুত নিসর্গপুর যেতে হবে। ফারদিন, কবে যাবেন বলুন স্যার, আমি বাসায় গিয়ে তোমায় জানিয়ে দেব। ওকে স্যার, বলেই কেবিন থেকে চলে গেল সিহানের অ্যাসিস্ট্যান্ট ফারদিন। কিন্তু একটা ভাবতে সিহানের ঠোঁটের কোণে খেয়ে গেল রহস্যময় হাসি। রোশনি দাঁড়িয়ে আছে বাগান বিলাসে ঘেরা জায়গাটায়। এখানটাতেই তাকে থাকতে বলেছিল ওই ইঁদুর মুখ লোকটা। রোশনি 16তম বারের মতো হাতঘড়িতে চোখ বুলালো। সময় 6:05। 1 ঘন্টা যাবত সে ওই লোকটার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গিয়েছে, তবু ওই অতিমাত্রায় খচ্চর লোকটার আসার কোনো নামগন্ধ নেই। সে আবার মুঠোফোনে হাতে নিল। ডায়াল লিস্টে থাকা কালকের সেই নাম্বারটায় কল দিতে গিয়েও আবার থেমে গেল। না, দিবে না ওই বদলোককে কল। কেন দিবে? যার সময় জ্ঞান নেই তাকে ঘটা করে কেন সে সময় মনে করিয়ে দেবে? তার ইচ্ছে হচ্ছে হাতে থাকা শার্টের ব্যাগটা এখানেই ফেলে ছুটে বাসায় চলে যেতে, কিন্তু এসব ইচ্ছে পর্যন্ত সীমাবদ্ধ। এই ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো সাহস রোশনির নেই। শার্টটা নিয়ে গেলেও আবার তাকে চোরের অপবাদ না দিয়ে বসে এই লোক। সে পড়েছে মহাজালায়। কোন দুঃখে যে ওই দিন আইসক্রিম খেতে গিয়েছিল সে। না আইসক্রিম খেত, আর না এমন অঘটন ঘটতো তার দ্বারা। না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। রোশনি এবার অতিষ্ঠ হয়ে বাগান বিলাসে গাছের কাছ ঘেঁষে থাকা ঘাসের উপর বসে পড়ল। বসার 2 মিনিটের মাথায় তার চোখ লেগে আসছিল ঘুমে। তার একটি মহৎ স্বভাব হলো সে যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে যে কোনো অবস্থায়। হুট করে তার কপালে কেউ টোকা দিল, অমনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল রোশনি। হুড়মুড়িয়ে দাঁড়াতে গিয়ে তার
চশমাটা চোখ থেকে খুলে মাটিতে পড়ে গেল, আর সে না দেখে সেটার উপর পা ফেলে দাঁড়িয়ে গেল। ফলস্বরূপ চশমার গ্লাস আর অক্ষত রইল না। এদিকে চশমার সারা চোখে সবকিছু ঝাপসা দেখে রোশনি, যার দরুন তার কপালে টোকা কে দিল তা সে দেখতে পেল না। মুখে শুধু জিজ্ঞেস করলো, কে কে? জিদান ভাবাচ্চাকা খেয়ে গেল কিছু মুহূর্তের জন্য। পরক্ষণে সে নিজেকে সামলে নিল। এই মেয়েটি থেকে আর কি আশা করা যায়? এ যেখানে থাকবে সেখানে কোনো না কোনো অঘটন ঘটবে। চশমা ছাড়া কি কিছুই দেখো না স্টুপিড? রুক্ষ আর গম্ভীর কণ্ঠের কারণে অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করার প্রশ্নটিও রোশনির নিকট ধমকের ন্যায় লাগলো। এটা কি কেবলই কণ্ঠের কারণে, নাকি ধমকের কথা বলা বদ লোকটির অভ্যাস? তাই ভালো কথাও সে ধমকের স্বরে বলে, কিন্তু কণ্ঠটি শুনেই রোশনি চিনে ফেলল কণ্ঠের মালিককে। দেখি তবে ঝপসা সব। কাপা কাপা গলায় প্রশ্নোত্তর করলো রোশনি। সে ভেবেছিল এই বদ লোকটা আসলে সে আস্থা মতো কথা শুনবে লোকটাকে। সে ধমকে প্রশ্ন করবে, নিজে সময় নির্ধারণ করে নিজেই কেন সঠিক সময় আসেনি। কিন্তু সেগুড়ে বাড়ি লোকটির কণ্ঠ কর্ণগোচর হতেই তার সব সাহস ফুস করে গেল। সে এতক্ষণের গুছিয়ে রাখা কথার একটিও মুখ দিয়ে বের করতে পারল না। জিদান রোশনির সম্মুখে হাত নেড়ে শোধায়, আমাকে দেখতে পাচ্ছ? সব ঝাপসা ব্লার। আহারে, অকালে চোখ খোয়ালে, আর এখন চশমাটিও ভাঙলে। এমন কথা শুনে আঁতকে উঠল রোশনি। সে ভেবেছিল চশমাটি হয়তো নিচে কোথাও পড়েছে, এই বদলোক গেলে পরে সে খুঁজে চোখে পড়ে নেবে। কিন্তু চশমা ভাঙলো মানে কি? চশমা কিভাবে ভাঙলো? রক্সাটা জিদানের ফের রাগ উঠে গেল। সে ধমকে বলল, সাধে কি তোমাকে স্টুপিড বলি আমি? তুমি আসলে স্টুপিড একটা মেয়ে। নিজের চশমা নিজে পায়ের নিচে রেখে ভেঙে আমাকে জিজ্ঞেস কর চশমা কিভাবে ভাঙলো? আনবিয়ারেবল গাল কোথাকার। রোশনি আর কোনো প্রত্যুত্তর না করে তার সাথে থাকা টোট ব্যাগটি হাতড়াতে লাগলো। হুট করে কিছু একটা মনে পড়তে সে ব্যাগ হাতড়ানো বন্ধ করে দিল। তার ব্যাগে সবসময় এক্সট্রা চশমা থাকতো, কিন্তু সবসময় তার ব্যাগে এক্সট্রা চশমা থাকলো আজ নেই। কাল রাতে ব্যাগটা গোছাতে গিয়ে এক্সট্রা চশমাটা টেবিলের ওপর রেখেছিল সে। পরে আর ব্যাগে ভরতে মনে নেই। আমার শার্ট কোথায় গবেট? এই আপনি আমাকে বকেন কেন শুধু? সাহস করে এমন একটা উদ্ভট প্রশ্ন করে রোশনি নিজেই বিব্রত বোধ করলো। বুঝতে পারলো এই সাহসটা না করলেও হতো। আশ্চর্য, বকবো না তো কি তোমাকে আদর করবো নাকি? আমাদের মধ্যে কি তেমন কোনো সম্পর্ক আছে? আর এই জিদান নফ, যার সাথে তার আহ্লাদীপনা করে কথা বলে না, যার তার সাথে। রোশনির খুব করে বলতে ইচ্ছে হলো তাকে বকা দেওয়ার জন্য সম্পর্কটাও কি তাদের মধ্যে আছে? তাহলে অযথা বকে কেন এই লোক? আসলে খচ্চর আর বদলোক। কেমন অদ্ভুত উত্তর দিল তাকে। সে কখন বলল আদর করতে, ফালতু লোক কোথাকার। কিন্তু ওসব আর মুখে বলতে পারলো না। সে মিনমিন করে বলল, আমি তেমন কিছু বলিনি। তাহলে কেমন কিছু বলেছ? কিছু না, এই নিন আপনার শার্ট। হাতে থাকা শপিং ব্যাগটা জিদানের দিকে বাড়িয়ে দিল রোশনি। এক পলক সেদিকে তাকে রোশনির হাত থেকে সোমের ব্যাগটি নিয়ে নিল জিদান। তারপর শার্ট বের করে উল্টে পাল্টে দেখলো, হ্যাঁ সব ঠিকঠাক, আইসক্রিমের দাগটা আর নেই। পুনরায় শার্টটি ব্যাগে ঢুকে দিল সে। আমি যাই তাহলে? রোশনির কথায় সে দৃষ্টি দিল রোশনির দিকে। যাই বলে আর থেমে থাকেনি মেয়েটি, সামনে চলতে শুরু করেছে। তখন একটা গাছের সাথে বাড়ি খেতে নিল। তার আগে জিদান তার একটি হাত বাড়িয়ে দিল রোশনির কপালের দিকে। ফলস্বরূপ রোশনির কোমল ললাট শক্ত বৃক্ষের সাথে না লেগে রুক্ষ পুরুষালী হাতের সাথে গিয়ে লাগলো। পুরুষালী হাতের স্পর্শ ললাটে পড়তেই যেন কেঁপে উঠল রমণীর সমস্ত কায়া। এই মেয়ে, আদৌ তোমার মাথায় ঘিলু আছে বলে কিছু আছে, নাকি বাড়িতে রেখে আসো ঘিলু? চশমা ছাড়া দেখতে পাও না কিছু, তাহলে এই পথ একা একা কিভাবে হেঁটে যাবে? কিছু হলে পরে দোষ হবে আমার। লোকে বলবে জিদান নওয়াফের শার্ট ফেরত দিতে গিয়ে এক অবলা মেয়ের অ্যাক্সিডেন্ট হলো। স্টুপিড কোথাকার। তোমার সাথে কোনো এক্সট্রা চশমা নেই? ছিল, বাসায় রেখে এসেছি। জিদান ভুরুকুচকে বলল, কোনটা রেখে এসেছো বাসায়? কোনটা মানে? চশমা না ঘিলু? কোনটা রেখে এসেছো বাসায়, নাকি দুটোই রেখে এসেছো? আবার অপমান? এই বদলোক কি তাকে অপমান করার শান্তি পায়? সবতে ভীতু হওয়ার দরুন এবারও মনের কথা মনে রয়ে গেল তার। মুখে শুধু বলো চশমা। হ্যাঁ, তা তো রেখে আসবে। স্টুপিড বলে কথা। এখন কিভাবে যাবে বাসায়? যেতে পারবো আমি। ফের এহেন কথাটি শুনে ভুরু কোটি করে চেলো জিদান। রোশনি ফের চলতে শুরু করলো। এবার উষ্টা খেলো শক্ত কিছুর সাথে। একটুর জন্য পায়ের নখটা উঠে যায়নি। তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল সে।
এমন পরিস্থিতিতে ওই বদ লোকটা বোধহয় তার একমাত্র ভরসা। সে ব্যথা প্রকাশ না করে জিদানকে ডাক দিল, শুনছেন, আমাকে একটু হেল্প করবেন বাসায় যেতে? জিদান যেন এমন প্রশ্ন শোনার জন্য প্রস্তুতি ছিল। অন্য সময় হলে এই স্টুপিড মেয়েকে সে জীবনে সাহায্য করতো না, কিন্তু এখন সাহায্য না করলে দেখা যাবে এই মেয়ে ফের কোনো অঘটন ঘটে রাস্তায় মরে পড়ে থাকবে। বাইকে যেতে পারবে? হয়তো পারবো, আচ্ছা আসো আমার পিছু পিছু বলে জিদান সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। শুনছেন? বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। এই মেয়ে কি শুরু করেছে? একটু পরপর শুনছেন বিরক্তিকর সম্বোধন। সে কপট বিরক্তির সাথে বলল, আবার কি? না মানে আমি একটু আপনার হাতটা ধরে যেতে পারি? সামনে কিছু দেখতে পারছি না, সব ঝাপসা। জিদান কিছু না বলে 2 কদমে পিছনে গিয়ে তার শার্টের কোনা রোশনির হাতে ধরিয়ে দিল। এবার আসো। রোশনিও গেল পিছু পিছু, কিন্তু ফের বিপত্তি বাঁধল। নিচে পড়ে থাকা কোনো গাছের ডালের সাথেই বোধহয় উষ্টা খেতে নিল আবারও। কিন্তু সঙ্গে সঙ্গে একটি পুরুষের শক্ত হাত শক্ত করে আঁকড়ে ধরল তাকে। ফের বিরক্তি মাখা কণ্ঠস্বরটি তার কানে বাজল, মানে তুমি কি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারো না স্টুপিড? রোশনি কোনো রূপ জবাব দিল না সেই কথার। তার চোখ ভিজে উঠেছে। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। একটার পর একটা ঝামেলা হচ্ছে। জিদান বাইকের কাছ থেকে দাঁড়ালো, তারপর রোশনিকে ফের প্রশ্ন করলো, বাইকে উঠতে পারবে? পারবো। রোশনি পারবো বললেও জিদান অন্তত এতটুকু বুঝে গেছে এই মেয়ে বাইকে উঠতে গেলে অঘটন বাঁধাবে, তাই সে হাত ধরে বাইকে উঠতে সাহায্য করলো রোশনিকে। অতঃপর নিজে বাইকে বসে বাইকে স্টার্ট দিতে দিতে ধমকে বলল, ধরে বসে স্টুপিড, না হলে দেখা যাবে রাস্তায় পড়ে হাড় ভেঙে ফেলেছ হাত পায়ের। রোশনি অস্বস্তি নিয়ে কোনো রকমে জিদানের কাঁধে ধরে বসলো। তার মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সেই প্রথম কোনো ছেলের বাইকে উঠেছে, আবার কাঁধ ধরে বসেছে। এই অনুভূতিটা একদম নতুন, অন্যরকম। সে ভেবে নিল হয়তো অস্বস্তির জন্য এমন লাগছে। এই তাজ, নারকেল করে নিয়ে যা, আসছি। আনভিসার ডাকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে প্রবেশ করলো তাজরিন। কই রেখেছিস নারকেল? এই তো নে। আনভিসার হাত থেকে নারকেল নিয়ে দক্ষ হাতে মিনিটের মাঝে নারকেল করে ফেললো তাজরিন। কতক্ষণ লাগবে পিঠা হতে? পিঠা বানানো কি মুখের কথা? এই তো শুরু করলাম, আরও ঘন্টাখানেক সময় লাগবে। আলো কই? নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে উপস্থিত হলো রোশনি। হাতে থাকা ঘিয়ের কৌটা আনভিসার দিকে বাড়িয়ে দিল সে। তারপর পরিহিত ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, রহমত চাচার দোকানে ঘি ছিল না, এরপর মোড়ের দিক থেকে এই নিয়ে আসলাম। চুলায় কড়াই বসাতে বসাতে আনভিসা প্রশ্ন করলো, হেঁটে গিয়েছিলি? হেঁটে যাবো না তো কী করবো? ওইটুকু পথ কি কেউ রিক্সা করে যায়? আর কোনো কথা বলল না আনভিসা। দক্ষ হাতে কড়াইয়ে ঘি ঢেলে দিল। এরপর ঘি গলে যেতেই এর মধ্যে একে একে কোরানো নারকেল, চিনি, এলাচ, তেজপাতা দিয়ে নাড়তে রাখলো। নাড়তে নাড়তে ফের রোশনিকে বলল, আলো তুই রুটি বেলে দে তো, এটা প্রায় হয়ে এসেছে। রোশনি খুশি মনে রুটি বানাতে বসে গেল। এর মধ্যে তাজরিন বলল, আমাকে কিছু কাজ দে, বসে বসে বিরক্তি হচ্ছি। এটা হয়ে গেলে তুই রুটির ভেতর নারকেলের পুর ভরবি। 3 বান্ধবী গল্পগুজবের মধ্যে পিঠা বানাচ্ছে। আনভিসার কাছে পিঠা খেতে আবদার করেছিল তাজরিন আর রোশনি, সেটা আরও 1 সপ্তাহ আগে, কিন্তু সময়ের অভাবে সে আবদার রাখার সুযোগ হয়নি আনভিসার। আজ শুক্রবার, তাই আজ পরিকল্পনা করে 3 বান্ধবী মিলে পিঠা বানাতে বসেছে। এসব পিঠাপুলি বানাতে ওস্তাদ আনভিসা। পিঠাপুলি বানানো মায়ের কাছ থেকে শেখা। মা স্কুলের অধ্যাপিকা হয়, সে বেশিরভাগ সময় চেষ্টা করতো মায়ের বাড়ির কাজগুলো এগিয়ে রাখার। সেই চেষ্টা থেকে রান্নাবান্নাটা আয়ত্ত করে নিয়েছে সে। এমনকি মা যখন পিঠা বানাতে বসতো, সে আবদার করে বলতো সেও মায়ের সঙ্গে পিঠা বানাবে। এটা নিয়ে অবশ্য অনেক কাহিনী আছে। পিঠা বানাতে বানাতে আনভিসা সেসব বলছে বান্ধবীদের। একবার কি হয়েছিল জানিস? আমি আটা গুলতে গিয়ে এমন পানি দিয়েছিলাম যে আটার মধ্যে আটা ভাসছিল পানির মধ্যে। এমন কথা শুনে রোশনি হাসলো। তাজরিন ভুরু কুঁচকে বলল, আন্টি বকেনি তোকে? মারেনি? আম্মু ওকে মারবে কি? সে একটু চোখ গরম করে তাকালে আমি সোজা হয়ে যাই। আর যে তাকানোতেই ভয় পায় তাকে তো মারতে হয় না। কিন্তু ওই দিন আম্মু কিছুই বলেনি, চোখ গরম করেও তাকায়নি, বরং বুঝিয়ে আবার সুন্দর করে আটাগুলা শিখিয়েছিল। আমার কাজে আম্মু ভুল ধরতেন ঠিকই, তবে সেই ভুল শুধরে ঠিকটা কিভাবে করতে হয় শিখিয়ে দিত আমাকে। এমন কথা শুনে তাজরিন উদাসীন গলায় বলল, তুই অনেক ভাগ্যবতী রে আনভি। সবার ভাগ্যে আমার মা থাকে না, কারোর মা নিকৃষ্ট হয়।
তাজরিনের এমনতর কথায় দুই বান্ধবী চুপ হয়ে গেল। তারা গোপনে দীর্ঘশ্বাস ফেলল, কেবল গুমট ভাব কাটানোর জন্য। আনভিশা ফের বলল, এই পিঠা কাহিনী তো শুনলি না? আমি যতবারই পিঠা বানাতে যেতাম ততবার নষ্ট করে দিতাম পিঠা। হয় রুটি হতো মানচিত্র, নয়তো জিনিস ফেলে দিতাম। মধ্য কথা, পিঠা বানাতে গেলে আমার দ্বারা অঘটন ঘটত শুধু। তারপর একদিন কিভাবে যেন একদম সুস্বাদু পিঠা বানিয়ে ফেললাম। এরপর রোশনি না হাসলো, তাজরিন অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, তুই যে আরে গাধি আলোটার মতো ছিলি সেটা তো কখনো বলিসনি। কথাটা বলতে দেরি পিঠে দুম করে কিল পড়তে দেরি হয়নি। তাজরিনের পিঠে এক ঘা বসিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে রোশনি বলল, সব কিছুতে তুই আমাকে টানিস কেন তাজ? তুই গাধি, তোর ভবিষ্যৎ জামাই গাধি। ফের হাসির রোল পড়ল রান্নাঘরটায়। এবারে আনভিশা আর তাজরিন দুজনে হাসছে। ফের তাজরিন বলল, গাধি কি তোকে সাধে বলি? কখনো শুনেছিস ছেলেরা গাধি হয়? গাধির মিল ভার্সন হচ্ছে গাধা, আহাম্মক কোথাকার। আনভি, তুই ওর বিচার করবি না আজ, নাহলে আমি পিঠা খাবো না। আনভিশা মেকি ধমক দিয়ে ভান করে বলল, এই তাজ, আলোর সাথে একদম এমন করবি না। আনভিশার কথা হাই উড়িয়ে দিয়ে ফের তাজরিন রোশনিকে বলল, এই আলোর বাচ্চা, তুই আমাকে মারলি কেন? আমি তোর 1 মাস 3 দিনের বড়। 1 মাসের বড় কোনো ব্যাপার না, ওসব ধরতে নেই, যা। 1 মাসের বড় হই আর 1 দিনের বড় হই। বড়দের মারলে ইস্টে পোকায় কামড়ায়। ইস্টে পোকাটা আবার কী রে? নতুন আবিষ্কৃত পোকা, আনভিশা আবার বলল। আর সেই পোকার আবিষ্কারক নিশ্চয়ই তুই? তাজরিন থতমত খেয়ে আমতা করে বলল, আমি কেন হতে যাব? বড় মাপের এক ডিজিটাল বিজ্ঞানী আবিষ্কার করেছে এই পোকা। এমনতর কথা শুনে আনভিশার হাসি থামে না। বাকি দুজন কিছুক্ষণ আনভিশার হাসির দিকে তাকিয়ে পরপর তারাও ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। 3 বান্ধবীর হাসির রিনিঝিনি শব্দ ঝঙ্কার তুলছে ঘরের দেয়াল। এইভাবেই হাসি মজা খুনসুটিতে মেতে উঠে তারা পিঠা বানানোর পর্ব শেষ করলো। 3 বান্ধবী মিলে আয়েশ করে পিঠা খাওয়া শুরু করলো। তখনই তাজরিনের ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনটার দিকে তাকিয়ে ওর মনটা খারাপ হয়ে গেল। তাজরিন জানে ফোন করা ব্যক্তিটি তাকে কি বলবে, ইচ্ছেটা হলো না ফোন ধরার। প্রথমবার বাজতেই কেটে গেল কলটি। দ্বিতীয়বারের বেলায় ফোন রিসিভ করে কানে ধরল তাজরিন, কিন্তু তাকে কিছু না বলতে দিয়েই ওপাশ থেকে ভেসে এলো অকথ্য ভাষায় গালি। তাজরিন কিছুক্ষণের জন্য ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে রাখলো। যখনই বুঝতে পারলো গালি দেওয়া থেমেছে, তখন ফোনটা আবার কানে ধরল। ঢাকা শহর গিয়া সাপের 5 পা দেখছস মাইয়া? লেখাপড়া তোরে এর লেগে করাইছি শয়তান মাইয়া। লাজ নাই বেলাজি কোন হানকার? আমার ফোন ধরতে তোর যাতা লাগে? কোন পোলার লাগে ইটিস ফিটিস করছো যে ফোন ধরতেছ না কেন? জরুরি কথা বললে থাকলে বলো। আইসি আমার অফিসারটা, তার লাগে আমার জরুরি কথা কন ছাড়া ফোন দান যাইত না, মুখপুরি কোহানকার। তাজরিন নীরবে হয়ে গেল। তার ওপর প্রয়োগ করা অত্যন্ত বিশ্রী আর তিক্ত শব্দগুলো। এ মাসে টেহা পাঠাস নাই কেন? কোন ভাতারে দিচ্ছ টেহা? তাজরিন এবার ঠান্ডা গলায় জবাব দিল, এই মাসে এখনও টাকা পাইনি। টেহা পাওয়ানোর লগে লগে পাঠাই দিবি। আমার রুমকে একটা নতুন জামা কিনবো দেখে কান্তাছে। মাইয়াডারে আমি জামাটাও দিতে পারতাছি না, তোর লাগে খবিস অনহারকার। নিজ কথায় শেষ করে ফট করে কলটি কেটে দিল ওপাশে থাকা ব্যক্তি। এদিকে তাজরিনের মনোজমিনে মেঘের ঘন ঘটা। তার বুক চিরে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস। সে অন্যদের মতো কাঁদতে পারে না, খুব সহজে তার কান্না আসে না। সব দুঃখ কষ্ট সে যত্ন করে পুষে রাখে হৃদয় মাঝারে। তাজরিন ধীর পায়ে হেঁটে জানালার কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। তখনই সন্তর্পণে তার 2 কাঁধ 2 পাশ থেকে জড়িয়ে নিল তার 2 সই, যারা শত দুঃখের মাঝেও তাজরিনের এক টুকরো সুখ। তাজরিন ধীর স্বরে তাদের শুধালো, আচ্ছা, আমরা বলে পৃথিবী কেন এত নিষ্ঠুর? সবার জন্মদাত্রী কত ভালো হয়, তবে আমার বেলায় ব্যতিক্রম কেন? আল্লাহর উপর ভরসা রাখ তাজ, নিশ্চয়ই তোর জীবনে এমন কেউ আসবে যে তোর জীবন থেকে দুঃখগুলোকে চিরতরে মুছে দিবে। আনভিশার কথায় সশব্দে হেসে দিল তাজরিন। হাসতে হাসতে বলল, এই তাজ একা ছিল, একা আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেউ দয়ার মোমবাতি নিয়ে এলো, এই তাজ কখনো তা গ্রহণ করবে না, জানিস তো? নেড়া একবারই বেলতলায় যায়। তাজরিনের এরূপ কথা শুনে পরিস্থিতি আরো গুমোট হয়ে গেল। গুমোট ভাব কাটানোর জন্য রোশনি বলল, তাজ একটা গান শোনা। কতদিন তোর গান শুনিনি। তাজরিনও
কোনো রকম দ্বিরুক্তি না করে নিজ কক্ষে গিয়ে গিটার নিয়ে এলো। তারপর ওদের উদ্দেশ্যে বলল, চল বারান্দায় যাই। ওরা বারান্দায় গিয়ে আসন পেতে বসলো। তাজরিন চোখ বন্ধ করে গিটারে সুর তুলে গাইতে শুরু করলো। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখ। দেখে না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখ। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। তাজরিনের গিটারের সুরে বিরহের গভীর মূর্ছনা ঢেলে পড়েছে। তার ভেতরে অজস্র যন্ত্রণা যেন ধীরে ধীরে সুর হয়ে ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। তাজরিনের বিরহে প্রকৃতি যেন বিরহিণী হয়ে পড়েছে। তাই তো ঝলমলে রোদেলা আকাশ ঢেকে গেল কালো মেঘে, হারিয়ে গেল খানিকক্ষণ আগের সেই উজ্জ্বলতা। চারপাশে ঝড়ো বাতাস শুরু হয়েছে। প্রকৃতির প্রতিটি ছন্দে যেন তাজরিনের অন্তরের হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে। রোশনির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা পানি। প্রাণপ্রিয় বান্ধবীর দুঃখ যেন সহ্য হয় না, তবু সে নিরুপায়। এই দুঃখ মোছার উপায় যে তার জানা নেই। তাজরিন খানিকক্ষণ সময় নিয়ে ফের গাইতে লাগলো। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি থাকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব। গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। এতটুকু গেয়ে সে গিটার রেখে দিল। আর ইচ্ছে হলো না গিটারটা ছুঁয়ে দেখার। ওভাবে অবহেলায় গিটারটা ফেলেই সে চলে গেল নিজ কক্ষে। তার প্রস্থানের দিকে তাকে দুই বান্ধবী আবারও দীর্ঘশ্বাস ফেলল। তারা যদি পারত মেয়েটা সব দুঃখ বিলীন করে দিতে। এই জিদান, তোর ওই চশমালির কি হলো রে? জিদান বিরক্ত হলো আহিলের কড়া প্রশ্নে। সেই বিরক্তি চোখে মুখে ফুটে উঠল। সে ঝাঁঝালো স্বরে বলল, একদম আমার চশমাওয়ালি বলবি না। ওই রকম স্টুপিড গার্ল কখনো জিদান নাওয়াফের হতে পারে না। আহিল পুনরায় জিদানকে ব্যঙ্গ করে তার স্বরে বলল, ওই রকম স্টুপিড গার্ল কখনো জিদান নাওয়াফের হতে পারে না। দেখিস তোর কপালে ওই রকম স্টুপিটি জুটবে। লাথি খেবি শালা, তুই আমার শালা। জিদান ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে বলল, আমার বোনকে তোর মতো বলদের কাছে বিয়ে দেব না, তুলে নিয়ে বিয়ে করব। তোর সেই কলিজা নাই, তোরা কি থামবি? সিয়ানের রুক্ষ কণ্ঠে থেমে গেল দুই বন্ধু। আমি নিসর্গপুর যাচ্ছি। জিদান ভুরু কুচকে বলল, হঠাৎ? ইম্পর্টেন্ট কাজ আছে, 3-4 দিন থাকতে হতে পারে, আবার চলে আসতে পারি। তোরা ভার্সিটির দিকটা সামলে নিস। আচ্ছা, বিশেষ কোনো কাজে যাচ্ছিস নাকি? বিশেষ? অবশ্যই। কি কাজ? সেটা বলা যাবে না, সময় হলে জানতে পারবি। আহিল মিনমিন করে বলল, আমি আসি তোর সাথে? সিহান ভুরু কুচকে তাকে বলল, আমাকে কি তোর বাচ্চা মনে হয় যে একা যেতে পারবো না? নাউজুবিল্লাহ, আমার বাচ্চা কেন হতে যাবি? জিদান, এটাকে এখান থেকে সরাতো। জিদান সাবধানী বাণী ছুড়ল, সাবধানে যাস, তোর তো শত্রুর অভাব নেই। আহিল যেন সুযোগ পেল এমন কথায় সে তৎক্ষণাৎ বলল, আমি ওই জন্যই যেতে চেয়েছিলাম। আমিও শিওর সিয়ান নিসর্গপুরে বডিগার্ড নিয়ে যাবে না। এই সিয়ান ফান একাই যথেষ্ট শত্রুর মোকাবেলা করার জন্য।